গিয়া উল্টা পাল্টা ভাইয়া ছড়াচ্ছে। কাইন্ডলি শুরু করুন। কাইন্ডলি শুরু করুন। বিএনপি মিডিয়া সেল আয়োজিত টক শো ফোকাল পয়েন্টের 65তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার শিরোনাম হচ্ছে আন্দোলনের নাশকতা দায় কার। আমাদের সঙ্গে আজকে আলোচক বৃন্দ হিসাবে উপস্থিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। আমাদের সঙ্গে আরো উপস্থিত হয়েছেন সাবেক এমপি, স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সদস্য, বিএনপি মিডিয়া সেল শাম্মী আক্তার। এবং আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন আলোচক হিসাবে বিশিষ্ট কবি এবং সাংবাদিক জনাব আমিরুল ইসলাম কাজী। এবং কাগজি সঞ্চালক হিসাবে আমিরুল আমি আ- আপনাদের তানভীর আমিরুল ইসলাম কাগজি এবং সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। কথাটা একটু করে নিই। আমি ধন্যবাদ। পাঠিয়েছিলাম, আমি কিন্তু ধন্যবাদ। পাঠিয়েছিলাম। ধন্যবাদ। কবি না। ধন্যবাদ। হুম। সরি। আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন বিশিষ্ট কবি, সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব। নট কবি, সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক, নট কবি। ধন্যবাদ। সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব আমিরুল ইসলাম কাগজ। এবং আমি সঞ্চালক হিসেবে আপনাদের সঙ্গে আছি আরাফাত বিল্লাহ খান, প্রশিক্ষণ বিষয়ক সহ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, ফোকাল পয়েন্ট। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে বিএনপি এখন খুব একটি ক্রান্তিক, গোটা বাংলাদেশটা একটি ক্রান্তিকাল সময় অতিক্রম করছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের মানুষের মুক্তি, মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য বিএনপি, সমমনা দল এবং যারা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করে সবাই একটা প্ল্যাটফর্মে এসে এখন সরকার, এই সরকারের সকল ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে দাঁড়িয়েছে। দুঃখজনক হলেও সত্যি, যতবার বিএনপি আন্দোলনে গিয়েছে ততবারই বিএনপির গায়ে একটি কালিমা স্পষ্ট করে লেপন করবার চেষ্টা করা হয়েছে, সেটা হচ্ছে নাশকতা। আন্দোলন হলেই নাশকতা, এবং এই যে দায় বর্তানোর চেষ্টা, কারোর কাঁধে চাপানোর চেষ্টা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হলো এই নাশকতার দায়টি কার। আমরা যদি একটি পেছনের প্রেক্ষাপটে যাই, তাহলে যদি আমরা 96 সালে যখন বিএনপি তার ক্ষমতার শেষ মেয়াদে যে অবস্থার সৃষ্টি হয়েছিল, সেই অবস্থা থেকে শুরু করে আজকে 2023 সাল পর্যন্ত যে অবস্থায় দাঁড়িয়েছে, যদি আমরা এটা একটা সামারি দেখি, তাহলে দেখতে পাই আমরা স্পষ্টভাবেই যে বাংলাদেশের প্রত্যেকটি এই ধরনের আন্দোলনগুলোতে যখন আওয়ামী লীগ লিড দিয়েছে, সেখানে আওয়ামী লীগের মূল হাতিয়ারই ছিল নাশকতা। এবং পরবর্তীকালে আওয়ামী লীগ যদি তার 4/1 ভাগও এই ধরনের ঘটনার সম্মুখীন হয়ে থাকে, তাহলে সেটিকে একেবারেই অন্যর কাঁধে চাপাবার জন্য গোয়েবলসের কায়দায় সকল ধরনের মিথ্যাচারিতা আওয়ামী লীগ উত্থাপন করেছে এবং দায় চাপিয়ে দিয়েছে। আমরা এখন যাব আজকের আমাদের আলোচক জনাব, বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব আমিরুল ইসলাম কাগজির কাছে। জনাব আমিরুল ইসলাম কাগজি, যদি 96 সালের যে আন্দোলনের প্রেক্ষাপট ছিল, যখন বিএনপি তার ক্ষমতার শেষ মেয়াদে এসে যখন আওয়ামী লীগ আন্দোলন শুরু করলো, যদি একটু আপনি অনুগ্রহ করে আমাদের সেই আন্দোলনের প্রেক্ষাপটটা একটু বর্ণনা করতেন। ধন্যবাদ আরিফ বিল্লাহ এবং আমাদের দর্শক যারা শুনছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি একটু ছোট করেই প্রথমে বলতে চাচ্ছি যে 1996 সালে যখন আওয়ামী লীগ আন্দোলন শুরু করে, জাতীয় প্রেস ক্লাবের সামনেই কিন্তু তাদের এই জনতার মঞ্চ তৈরি করেই আন্দোলনটা শুরু করে। এই আন্দোলনে তারা পাশে পেয়েছিল জামাত ইসলাম এবং আরো অপর অপর দেশগুলো, যাদের মূল দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী নির্বাচন। বিএনপি 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পরপরই, যেহেতু তার আগে পঞ্চম সংসদে আওয়ামী লীগ পদত্যাগ করার পরে বিএনপির আর তেমন আহ, সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণে সাংবিধানিক জটিলতা সৃষ্টি হয়েছিল। যে কারণে 1995 সালের 96 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনটা একেবারেই
ম্যান্ডেটরি হয়ে পড়েছিল। এবং এই 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পরপরই কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদ বসিয়ে 26শে মার্চ, দিনটা আমার কাছে মনে আছে, সেই দিন তত্ত্বাবধায়ক সরকার বিধান বিল পাশ করেই কিন্তু 28শে ফেব্রুয়ারি বিএনপি সেদিন পদত্যাগ করেছিল। আর আওয়ামী লীগ ওই সময় কি করেছে, সারা দেশে তারা এক ধরনের এমন নাশকতা সৃষ্টি করেছে। সচিবালয়ে যখন কোনো কর্মকর্তা কর্মচারী গেছে, তারা বেরিয়ে আসার পরে তাদেরকে এমন ভাবে হেনস্থা করেছে। আহ, দোয়েল চত্বরের কথা অনেকের মনে থাকার কথা, যে একজন কর্মকর্তাকে প্রকাশ্যে তারা বিবস্ত্র করেছিল, এবং যেটা ছাত্রলীগের পোলাপন করেছিল। এরপরে যখন প্রেস ক্লাবের সামনে জনতার মঞ্চ করা হয়েছিল, তারা কিন্তু সেখানে বারবার মানুষকে হেনস্থা করেছে, পুলিশকে পিটিয়েছে, মাথা থেতলে দিয়েছে। এই সমস্ত বিষয় আপনারা এর আগে আরো জানেন, যে মাগুরার ইলেকশনের উপনির্বাচনের পরই তারা সারা দেশে আন্দোলন সংগ্রাম করেছে। 173 দিন তারা হরতাল পালন করেছে, অবরোধ পালন করেছে। এই বিষয়গুলো যখন করেছে, তারা গান পাউডার দিয়ে মানুষ মেরেছে, তারা বাস পুড়িয়ে দিয়েছে, যাত্রাবাড়িতে পুড়িয়েছে, শেরাটনের সামনে এখানে পুড়িয়েছে। এই বিষয়গুলো তারা পথ দেখিয়ে গেছে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের বিধানগুলো বাস্তবায়ন করার জন্য। আজকে যখন বিএনপি দেখছে যে কোনো অবস্থাতেই দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব হচ্ছে না, এবং আওয়ামী লীগ গত 2014 সাল এবং 2018 সালের নির্বাচনের মধ্য দিয়ে দেখিয়ে দিল যে কোন অবস্থাতেই শেখ হাসিনার অধীনে নির্বাচন, একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। যে কারণে আজকে তাদের এই আন্দোলন, একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন হতে হবে, যা আজকে সারা দেশের মানুষের প্রাণের দাবি। যে কিশোর আজকে যার বয়স 30 বছর, তারা কিন্তু এখনো পর্যন্ত ভোট দিতে পারে নাই, ভোট কেমন সেটা দিতে পারে নাই। আর আমরা তো যারা ভোট দিতে দিতে অভ্যস্ত, তারা গত 2-3টা টার্ম আমরা আর ভোট দিতেই পারছি না। আজকে আমরা ভোট দিয়ে কেন নেতা নেতা নির্বাচন করতে পারবো না, এই কথা বললেই পরে মানুষের দোষ হয়ে যাবে? এটা তো হতে পারে না। একটা গণতান্ত্রিক দেশ যদি আমরা বলি, তাহলে এইখানে কিভাবে এই চর্চা হবে যে দিনের ভোট রাতে করে নিতে পারবো? তারপরে 2014 সালে দেখা গেল বিনা ভোটে 154 জনকে সেই সময় নির্বাচিত করা হলো, এবং সরকার গঠন করার জন্য তড়িঘড়ি করে তাদেরকে শপথ গ্রহণ করায় নেওয়া হলো। এই যে অব্যবস্থাপনা, এবং প্রতিটা ক্ষেত্রে যে তত্ত্বাবধায়ক সরকার বিলটা তারা যে বাতিল করলো, শেখ হাসিনা কিন্তু 2011 সালে 10 সালে যখন এই বিধানটা বাতিল করতে গেছে, তখন তারা বলছে যে আদালত তাদেরকে নাকি এই তত্ত্বাবধায়ক বিধান বাতিল করার জন্য বলেছে, কিন্তু এটা ডাহা মিথ্যা কথা। তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে, যখন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টে যাওয়ার পরে অ্যামিকাস কিউরি নিয়োগ করা হলো। সেখানে 7 জন বিচারক ছিল, স্প্লিটেড রায় হয়েছে। অ্যামিকাস কিউরি সবাই বলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া আসলে নির্বাচন সুষ্ঠু হবে না, অতএব তত্ত্বাবধায়ক সরকার বিধানটা থাকতেই হবে। শেখ হাসিনা এইখান থেকে নিয়ে যখন ওপেন কোর্টে রায় ঘোষণা করা হলো যে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল হইতে পারে, তবে আগামী 2টা টার্ম কিন্তু তিনি বলে গেলেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতেই হবে। এই কথাটা, এটা হচ্ছে রায়। এরপরে কি হলো, সেই তত্ত্বাবধায়ক সরকার বিধান এইটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে 105 জনের একটা আমাদের নাগরিক সমাজ নিয়ে সেখানে একটা কমিটি করা হলো। এরও আগে এইটা চুলচেরা বিশ্লেষণ করার জন্য 15 জনকে দায়িত্ব দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার বিধানটা কিভাবে বাতিল করা যায় এটার একটা কমিটি করা হলো। তারা কিন্তু বলে দিল যে এই তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করা এই মুহূর্তে সম্ভব না। এবং তাদেরকে যেদিনকে গণভবনে চায়ের দাওয়াত দেওয়া হলো, সেখানেও তারা বলে আসলেন যে তত্ত্বাবধায়ক বিধান বাতিল এই মুহূর্তে করা ঠিক হবে না, যেহেতু আমাদের এখানে এখনো পর্যন্ত নির্বাচনী বিধানটা দলীয় সরকারের অধীনে গেলে পরে সেখানে বিশ্বাসযোগ্যতার জায়গাটা হারিয়ে ফেলেছি। যে কারণে তারা বলে দিয়ে আসছে যে এটা এখন সম্ভব না। ওনাদের সমস্ত কথা যুক্তি উপেক্ষা করে সংসদে
উনি এই বিধানটা আনলেন এবং পাশ করে ফেললেন। পাশ করে যাওয়ার পরে এর 1 বছর 7 মাস পরে যে ও খাইরুল হক যখন পূর্ণাঙ্গ রায় ঘোষণা করলেন, সেই রায় তো আর আমাদের এখন বিবেচ্য বিষয় না। হাইকোর্টের রায় স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে পরবর্তী 2টা বিধান আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে। আজকে সেটা তারা মানছে না। এটা সম্পূর্ণরূপে শেখ হাসিনার ইচ্ছার প্রতিফলন ঘটানো হয়েছে, এবং তিনি নিজে ইচ্ছাকৃতভাবে সংবিধান কাটা ছেঁড়া করে অন্য কোনো কারোর দায় দায়িত্ব নেই এখানে। শেখ হাসিনা নিজেই ক্ষমতা তার দীর্ঘায়িত করার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার বিধানটা বাতিল করে 2014 সালে তিনি বিনা ভোটে সরকার গঠন করে থাকলেন এবং বলেছিলেন তখন, স্পষ্ট আপনাদের মনে থাকার কথা, এই সময় নির্বাচন করার জন্য ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে এসেছিলেন, এবং এখানে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান তখন হুসেইন মোহাম্মদ এরশাদকে জোর করে এই নির্বাচনে আনার জন্য তাকে নিয়ে আসলেন। কিন্তু সেই সময় এরশাদও কিন্তু বলেছিলেন যে না, আমি এই নির্বাচনে যাব না। যখন কথা শুনলো না, তখন বিভিন্ন ভাবে গোয়েন্দা সংস্থার লোকজন লাগিয়ে তাকে সিএমএইচে ভর্তি করাই দেওয়া হলো। এই কথাগুলোকে আমরা এখনো ভুলে গেছি? ভুলে যাইনি। সেই সময় যদি সুজাতা সিং এখানে সরাসরি হস্তক্ষেপ করে একটি দলকে নির্বাচনে আনার জন্য বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে, সেইটা কিন্তু আমাদের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যত দোসর আছে তারা মনে করে যে এটা হস্তক্ষেপ না, এটা মনে হয় তাদের পবিত্র দায়িত্ব। এখন যখন এই বাংলাদেশে গণতন্ত্র নেই, মানবাধিকার অনুপস্থিত এবং মানুষের ভোটের অধিকার যেখানে অনুপস্থিত, সেই সময় কিন্তু আমেরিকা সামনে এসেছে। তারা বলছে যে যেহেতু সার্বজনীন চুক্তিতে, জাতিসংঘের আমরা সার্বজনীন মানবাধিকার চুক্তিতে স্বাক্ষরকারী একটা দেশ, যেখানে বলা হয়েছে যদি কোনো দেশে মানবাধিকার লঙ্ঘিত হয়, গণতন্ত্র ধ্বংস হয়, মানুষের ভোটের অধিকার যদি হরণ করা হয়, তাহলে যে কোনো মুহূর্তেই তারা হস্তক্ষেপ করতে পারে। এটা হস্তক্ষেপ নয়, এটা হচ্ছে তাদের নৈতিক দায়িত্ব। আজকে আমেরিকা যে কাজটা এখানে করছে জনগণের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, তারা তাদের দেশে কিছু আইন কানুন করেছে, সেটা হচ্ছে যেমন ভিসা নীতি করেছে। এই ভিসা নীতি কার জন্য হবে? যারা আমাদের নিরপেক্ষ নির্বাচনে, একটা সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচনে যারা বাধা সৃষ্টি করবে, তাদের ক্ষেত্রেই এই ভিসা নীতিটা প্রযোজ্য হবে। এইটা হচ্ছে আপনি আমার কাছে যেহেতু আহ, আহ, ওই 1996 সালের ঘটনার কথা এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধানগুলোর কথা বলেন, এই কারণে আমি এই বিষয়গুলো আসছি। এরপরে যদি জনাব আমার জনাব যদি জনাব হ্যাঁ, আমিরুল হ্যাঁ, ইসলাম, আমরা যদি একটু হ্যাঁ, ইন ডেপথ যাই বিষয়টা, মানে হ্যাঁ, হ্যাঁ, এই যে নাশকতা তৈরির যে প্রক্রিয়াগুলো, আমরা যদি 96 রাইট, সালে তাকাই আর রাইট, কি, হ্যাঁ, হ্যাঁ, 15 ফেব্রুয়ারি নির্বাচনের এই যে প্রেক্ষাপটে, সেই প্রেক্ষাপটে দেখা যায় যে আপনার যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সমাবেশ করেছিলেন, সেখানে কিন্তু আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডেকেছিল হ্যাঁ, সেই জায়গায়। এবং হম, হম। একই আমি সময় দেখা যাচ্ছিল ওই আমি আমি ওই কথাটা বলতে চাচ্ছিলাম, যেহেতু আমি ভাবছি মনে হয় আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি কথা বলবো। আপনাদের মনে থাকার কথা, শেরে বাংলা নগরে যখন বিএনপি সমাবেশ ডেকেছিল, এবং ওই একই জায়গায় কিন্তু আওয়ামী লীগও ডেকেছিল। মানে আগে ডেকেছে বিএনপি, তারপরে ওইখানে ওইটা পণ্ড করার জন্য তারা তাদের দলবল নিয়ে কিন্তু ওখানে আসছিল। কিন্তু সেই সময় প্রধানমন্ত্রী হয়েও বেগম খালেদা জিয়া পুলিশ বাহিনী বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সেখানে কোনো জায়গায় উনি ডিপ্লয় করেন নাই। না করে তিনি কিন্তু কি করলেন, তাদের সেই সমাবেশটাকে পিছাই দিলেন, অন্য দিনে নিয়ে গেলেন। আর বরং এখন যদি কি হয়? আমরা এখানে আমরা আরেকটু যোগ করে এই যে সমসাময়িক সময়ে একটি পুলিশ হত্যাকে কেন্দ্র করে যেরকম সারা বাংলাদেশে যে আলোচনার পাদপ্রান্তে চলে এসেছে, ঠিক একই ঘটনা কিন্তু ওই 96-তে ঘটেছিল রাজশাহীতে, যখন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা Yes. জিয়া প্রোগ্রাম করতে গিয়েছিলেন, তখন কিন্তু বোমা হামলায় পুলিশকে হত্যা করা হয়েছিল। এবং তৎকালীন মেয়র জনাব বিজয় রহমান মিনু কিন্তু মারাত্মক আহত হয়েছিলেন ওই সময়টাতে। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি আমি ওই কথাটাই বলতে যাচ্ছিলাম যে আওয়ামী লীগ আওয়ামী লীগ যত বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যত ঘটনা ঘটিয়েছে, আপনি যদি তালিকা করেন, তাদের এই তালিকা যত দীর্ঘায়িত হবে, এইরকম তালিকা আর কারোর ক্ষেত্রে কিন্তু নেই। আপনি নাশকতার কথা বলছেন, 1996 সালের কথা বললাম, শুধু ওইখানে কি শেষ?
আপনি হিসাব করে দেখেন 2006 সালের 28 অক্টোবর যেদিনকে বিএনপি ক্ষমতা হস্তান্তর করলো, সেই দিন কি বলেছিলেন? শেখ হাসিনা স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন যে আপনারা লগি বৈঠা নিয়ে পল্টনের ময়দানে আসবেন। অর্থাৎ ওই দিন বিএনপির উপরে তাদের প্রথম আঘাতটা হানতে হবে লগি বইটা দিয়ে। তারা কিন্তু সেই দিন করেছিল, এবং লাশের উপরে তারা সেই দিন 5 জনকে হত্যা করেছিল, এবং লাশের উপরে উত্তাল নৃত্য করেছিল তারা। আপনার মনে থাকার কথা, চট্টগ্রামে যখন উনি প্রধানমন্ত্রী, চট্টগ্রামের জনসভায় যে বলেছিলেন যে আমার দলের একটি লাশ পড়লে আমি বিনিময়ে 10টা লাশ দেখতে চাই। তিনি বলেছিলেন যখন আমার নেতা কর্মীদের উপরে যদি কেউ আক্রমণ করে, তাহলে আমার নেতা কর্মীরা কেউ হাতে চুড়ি পরে বসে থাকবে না, তাদের পাল্টা হাত কেটে দেওয়া হবে। জনাব এটা কি আজকে নতুন জনাব কথা না? আমিরুল ইসলাম এরপর কাগজে, হ্যাঁ, আমরা আপনার কাছে আবার আসতে চাই। আপনি একটি চমৎকার পয়েন্ট উত্থাপন করেছেন যে একজন রাষ্ট্রীয় দায়িত্বে থাকাকালীন সময় উনি বলেছিলেন যে একটি লাশের বিনিময়ে 10টি লাশ পড়বে। আমরা এই কথার সূত্র ধরে একটু আসতে চাই আমাদের সাবেক এমপি জনাব শাম্মী আক্তারের কাছে। জনাব শাম্মী আক্তার, আপনি তো পার্লামেন্ট মেম্বার ছিলেন, এবং আপনি যখন পার্লামেন্ট মেম্বার ছিলেন তারপরে কিন্তু বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে চলে যায় আর কি। ওই সময় পরে হচ্ছে আপনি সেই পার্লামেন্ট থেকে আপনি আবার অপোজিশন পার্টির একজন নেতা হিসেবে আন্দোলন করেছেন রাস্তায়। 96-এর আন্দোলনের যে নাশকতা, পরবর্তী সময়ে বর্তমান এবং সমকালীন সময়ে আওয়ামী লীগ অথবা এবং সরকার বিএনপির আন্দোলনকে নাশকতার যেদিকে তারা নাশকতা বলে যেদিকে অভিহিত করতে চায়, আপনি দুটোর মধ্যে কাইন্ডলি বিশ্লেষণ করবেন কি? ধন্যবাদ আরাফাত। আমি অ্যাকচুয়ালি বুঝিনি তুমি লাস্ট কথাটা কি বলেছো। জি, আমি 96 সালে যখন যে আন্দোলনটা হয়েছিল, মানে নাশকতাদের সূত্রপাত যেখান থেকে করা হয়েছিল আর কি, আন্দোলনে নাশকতা, আপনি যখন পার্লামেন্টে ছিলেন, সেই পার্লামেন্ট শেষ হবার পরেও আপনি আমি পার্লামেন্টারিয়ান হিসেবে তোমাকে কি দেখেছেন? আরাফাত, আমি তোমাকে একটু শুধরে দিই। আমি অ্যাকচুয়ালি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। যে জোট সরকারের যে পার্লামেন্টটি ছিল সেই পার্লামেন্টে আমি হ্যাঁ, ছিলাম না। 1/11-এর পরে যে ইলেকশনটা হলো 2008-এ, আচ্ছা সেই আচ্ছা। ইলেকশনের পরে ঠিক। 9 পার্লামেন্টে আমি ছিলাম। আচ্ছা না। ওটা আমি ওকে। তখন ছাত্র নেতা ছিলাম। জি। খেয়াল আচ্ছা, করছি। এর পরবর্তী সময় হচ্ছে আপনি একজন আহ বিরোধী দলীয় রাজনৈতিক নেতা হিসাবে আপনি তো আন্দোলন করছেন। হ্যাঁ, 96 এবং বর্তমান সময়ের যে আন্দোলন, সেই দুটো দলের আন্দোলনের মধ্যে আপনি আপনি মানে তুলনামূলক বিশ্লেষণটা আপনার কাছে আমরা চাচ্ছি, বিএনপি এবং আওয়ামী লীগের আন্দোলনের তুলনামূলক বিশ্লেষণটা। ধন্যবাদ আরাফাত। অ্যাকচুয়ালি বিএনপি হচ্ছে একটি আহ, ভদ্র মানুষের দল, জেন্টলম্যান যেটাকে বলে আর কি। বিএনপি রাজনীতি যারা করেন, রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত আছেন, বাট একেবারে আপনার টপ থেকে তৃণমূল পর্যন্ত, আমি মনে করি যারা আহ, খুবই জেন্টলম্যান যারা, তারা বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। আর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত যারা আছেন তারা হচ্ছেন এই গুন্ডা পান্ডা। তাদের মানে বডি ল্যাঙ্গুয়েজটাই ওরকম ভাবে, তাদের ঔদ্ধত্য কথাবার্তায়, তাদের আচার আচরণে তারা সেগুলো প্রকাশ করেন। আমরা যদি দেখে থাকি, যেটা কাগজি ভাই বারবার বলছিলেন যে এখানে আহ 96-এর যে আন্দোলনগুলো যেটা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়, বিএনপি যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ যখন আন্দোলন করছিল, অফিসগামী ভদ্রলোককে তারা দিগম্বর করলো। সেটা তো করলোই। সেখানে আওয়ামী লীগ হেন কোনো অপকর্ম নাই যেটা তারা ক্ষমতার মস্তকে হাসিল করবার জন্য যেটা তারা করতে পারে না, এরকম কোনো অপকর্ম তাদের ডিকশনারিতে নাই। কেন নাই? আপনি দেখেন যে সেই সময় সচিবালয়ে তারা কিন্তু মানব বিষটা পর্যন্ত ছড়িয়েছিল। এর চেয়ে নোংরা কাজ আর কিছু কি হতে পারে? বিএনপি তো এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত নয়। তারা গান পাউডার দিয়ে শেরাটনের সামনে বাসে আগুন দিয়েছে, মানুষ হত্যা করেছে। 28শে অক্টোবরের লাশের উপরে তারা নৃত্য করেছে, মানে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা সেখানে নৃত্য করেছে। যে এই লোকটাকে মানে মেরে ফেলেছে, তারপরেও তার লাশের উপরে নৃত্য করছে, কেননা যে মৃত্যুটাকে নিশ্চিত করবার জন্য কি পৈশাচিক কায়দায় তারা সেগুলো করেছে। বিএনপি তো সেগুলো করে। বিএনপি বাংলাদেশের মানুষের যে ভোটাধিকারটি নেই, সেটিকে ফেরত দেবার যে আন্দোলন সেটি করছে। যে কারণে বাংলাদেশের মানুষ যেটা মনে করছে যে বিএনপি তো ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না, বিএনপি আন্দোলন করছে যে বাংলাদেশের মানুষ যারা 5 বছর পর পর একটা ভোট দেওয়ার সুযোগ পায়, সেই ভোটাধিকারটা এই আওয়ামী লীগ সরকার হরণ করেছে, সেটাকে ফেরত দেবার জন্য বিএনপি আন্দোলন করছে। তো বাংলাদেশের জনগণ এখন মনে করছে যে এই আন্দোলনটা তো আবারও আন্দোলন, কারণ আমি ভোট দিতে পারিনি। সুতরাং বিএনপি তো শুধু তার নিজের জন্য এই আন্দোলন করছে না, বিএনপি আমাদের জন্য আন্দোলন করছে। যে জন্য
বাংলাদেশের মানুষ সেই আন্দোলনের সঙ্গে এসে সম্পৃক্ত হয়েছে। আমরা বাংলাদেশের মানুষের যে ঋত অধিকারটা সেটাকে ফেরত দেবার জন্য আমরা আন্দোলন করছি। আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের এই ভোটাধিকারটা তাদের কাছে ফেরত আমরা দিতে পারবো। আমাদের আন্দোলন সংগ্রাম করে, আমাদের দাবি আদায় করে আমরা সেই অধিকারটা তাদেরকে ফেরত দিতে পারবো। সেই জন্যই আমরা সংগ্রাম করছি এবং মানুষ আমাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। আমাদের আন্দোলনের মধ্যে আমরা এখানে মানুষ হত্যা করছি না, বরং পুলিশ আমাদেরকে দেখেন যে 28 28 তারিখে যেটা এই অক্টোবরে যেটা হয়ে গেল, 28 অক্টোবর, কিভাবে সাউন্ড গ্রেনেড মারলো, মুহুর মুহুর গুলি করলো আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ। আমি সেখানে মঞ্চে বসাচ্ছিলাম। তো তারা যেভাবে আমাদের ছেলেদেরকে রক্তাক্ত করলো, ছাত্র দলের সাধারণ সম্পাদক জুয়েল সেখানে গুলিবিদ্ধ হয়েছে, আমাদের যুবদল নেতা আম, সেখানে সুপ্রিয়া মারা বিট্টু গেছে। আহত হয়েছেন, মিল্টন সাহেব আহত হয়েছেন, হ্যাঁ, অনেকে আহত হয়েছেন সেখানে, প্রেসিডেন্ট অনেক সভাপতি আহত ছেলেদের হয়েছেন। ছাত্র দলের বা যুব দলের অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন এবং পুলিশ সেখানে হত্যা হয়েছে একজন। আমরা কোনো হত্যাকাণ্ডকে কখনোই সমর্থন করি না। বিএনপি কোনো হত্যার রাজনীতি করে না। বিএনপি সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের অধিকারের রাজনীতি করেছে। বাংলাদেশের মানুষকে সাথে নিয়েই তারা আন্দোলন করে, সংগ্রাম করে, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে। তো আমরা তো হত্যার রাজনীতি করি না, যে জন্য আমরা এই হত্যাকাণ্ডের জন্য প্রস্তুত ছিলাম না। আমরা দেখেছি তারা দাবি করেছে যে আমাদের দলের লোকজন সেদিন বিচারপতির বাসভবনে হামলা করেছে, কিন্তু সত্যিকার অর্থে সেদিন কি ঘটেছিল? সেদিনকে গাজীপুরের যে মেয়র জাহাঙ্গীরের মা, তিনি নির্বাচিত হয়েছেন, কিন্তু মূলত কার্যক্রমগুলো চালায় জাহাঙ্গীর। সেই জাহাঙ্গীর তার ছেলে পেলে নিয়ে সেখানে এসেছে এবং পুলিশের ছত্রছায়ায় সেখানে লাঠি নিয়ে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা সেখানে স্লোগান দিয়েছে, বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে। এবং সেই একটি ঘটনাকে কেন্দ্র করে আপনি দেখবেন যে আমাদের এত বড় জনসমাবেশ, যেখানে লক্ষ লক্ষ মানুষ এসে সমবেত হয়েছে, মানুষ তার অধিকার ফিরে পাবার জন্য সেদিন উন্মুখ হয়েছিল। সেই মানুষগুলোকে মুহূর্তের মধ্যে, মাত্র 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে তারা সেখানে দেখেন এত সাউন্ড গ্রেনেড টিকে পড়েছে, এত গুলি বর্ষণ করেছে। আমি আমার জীবদ্দশায়, আমি অনেক দিন ধরে এই রাজনীতির সঙ্গে যুক্ত আছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। 96 আমি রোকেয়া হলের ছাত্র দলের সভাপতি ছিলাম। তখনও আমরা আন্দোলন করেছি, মিছিল করেছি। এইরকম কাণ্ড আমি কখনো দেখিনি যে পুলিশ এত লক্ষ লোকের সমাবেশে মানে কমান্ডো কায়দায় গুলি করে সেখানে ঢুকে যাবে এবং মানুষকে সেখানে ছত্রভঙ্গ করবার জন্য সেখানে সাউন্ড গ্রেনেড মারবে, গুলি বর্ষণ করবে। এগুলো কখনো দেখিনি। পুলিশ আগেও মারমুখী হয়েছে, বা এরশাদ আমলেও যখন আপনার এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন করেছে তখনও ছাত্র আন্দোলন করেছে, তখনও হয়েছে। কিন্তু এরকম লক্ষ লোক জমায়েত হয়েছে একটা জমায়েতের একটি মাঠে, সেখানে পুলিশ যে ঢুকে যাবে কমান্ডো স্টাইলে, এইরকম কাণ্ড আমি কখনো দেখিনি। আওয়ামী লীগ তাদের ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য তারা এগুলো করছে। বিএনপি কি করেছে পক্ষান্তরে আপনি দেখেন, যেটা কাগজি ভাইয়ের কথা কিন্তু উঠে এসছে। 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা উনি বলেছেন। 15ই ফেব্রুয়ারি নির্বাচনটি বেগম খালেদা জিয়া কেন করেছিলেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের চাহিদাকে সম্মান করেছেন, বিরোধী দলের চাহিদাকে সম্মান করেছেন, একটি নির্বাচন করেছেন, সংবিধান সংশোধন করেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেখানে প্রবর্তন করেছেন। পক্ষান্তরে আপনি আওয়ামী লীগকে দেখেন, তারা গুন্ডামি করছে এবং আমাদের সিনিয়র নেতাদেরকে, আমাদের মহাসচিব থেকে শুরু করে আমাদের ভাইস চেয়ারম্যান, আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য, যুগ্ম মহাসচিব, তারপরে সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে একদম আপনি ইউনিয়ন লেভেলেও যদি দেখেন, আমাদের নেতাদেরকে তারা গ্রেপ্তার করেছে। তাদের মহাসচিব কি বলছে, কাদের সাহেব, তিনি বলে, কোথায় ফখরুল সাহেব? মানে রঙ্গরস করে উনি আয়েশ করে বলছেন, কোথায় বীর সাহেবেরা? আরে বেটা, সাহস থাকে তো পুলিশ রেখে আয় না, আমরাও দেখি কোথায় কে আছে। তোদের মানে কত ক্ষমতা আছে, সক্ষমতা আছে, আর আমাদের কত সক্ষমতা আছে। আমরা তো এখানে ওই কুস্তি লড়তে যাইনি, তাই না? আমাদের মহাসচিবকে বন্দি রেখে তারা এই ধরনের আস্ফালন করবে, এটা কোনো সুস্থ রাজনীতির পরিচায়ক বলে আমি মনে করি না। একজন সুস্থ মানুষ এই কাজ করতে পারে না। বিরোধী দলের সকল নেতাদেরকে মানে জেলখানায় বন্দি রেখে আর ক্ষমতায় চেয়ারে বসে থেকে এখানে আস্ফালন করবে যে অমুক সাহেব কোথায়, তমুক সাহেব কোথায়, এগুলো কোনো সুষ্ঠু রাজনীতির পরিচায়ক নয়। বিএনপি এ ধরনের রাজনীতি করে না। আপনি দেখে থাকবেন বিএনপি সবসময় বিরোধী দলের মানে রাজনীতিকেও তারা সম্মান করেছে, সম্মান প্রদর্শন করেছে। বিএনপি কখনোই এ ধরনের অধত্ব বা আস্ফালন কখনোই করেনি। বিএনপি বাংলাদেশের উন্নয়নে যেমন কাজ করেছে, তেমনি পাশাপাশি বিরোধী দলের রাজনীতিকেও তারা যথেষ্ট শ্রদ্ধার চোখে দেখে এবং দেখেছে। তো এই জায়গায় আমি মনে করি যে আওয়ামী লীগ বরাবরই তারা একটা গুন্ডামির আশ্রয় নেয়, একটা
আহ, তাদের কথাবার্তায় বা আচার আচরণে বা তাদের কর্ম পরিকল্পনায় তারা বিরোধী দলকে একদম নির্মূল নিশ্চিহ্ন করে ফেলতে চায়, যেটা কিনা সম্ভব নয় বাংলাদেশের। আমি তো মনে করি যে এখনো 90% মানুষ বিএনপির সঙ্গে আছে এবং বিএনপির এই আন্দোলনকে তারা সমর্থন জানাচ্ছে। আপনি জনাব এই যে অবরোধ আমরা আমরা পালন করছি, সেই অবরোধ মানুষ তো স্বেচ্ছায় সেই অবরোধ পালন করছে, তাই না? আমরা জনাব কাউকে জোর শামীম করছি না। আখতার, আমরা একটু আপনার সঙ্গে আরেকটু বিষয়ে কানেক্ট হতে চাই। হুম, জনাব আমিরুল ইসলাম কাগজি যেটি বলছিলেন, এই যে একজন প্রধানমন্ত্রীর চেয়ারে থেকে ততদিন সময় শেখ হাসিনা বলেছিলেন যে একটি লাশের বিনিময়ে 10টি লাশ পড়বে। হ্যাঁ। আমরা তো যখন জানি যে আপনি দেশনেত্রী বেগম খালেদার খুব কাছাকাছি ছিলেন ছাত্র নেত্রী হিসাবে। হুম, আপনি আপনার রাজনৈতিক জীবনে কখনো ওনার কাছ থেকে অথবা বা আমাদের বিএনপির মানে দায়িত্বশীল কারোর কাছ থেকে এই ধরনের নির্দেশ কখনো পেয়েছিলেন কিনা? ভাই, আমি আমার দীর্ঘ এই যে ছোট্ট একটা জীবন, এই ছোট্ট জীবনে আমি কখনো এই ধরনের কোনো ন্যাক্কারজনক আদেশ আমি কখনো পাইনি। আমরা সবসময় সুস্থ ধারা রাজনীতি যেন আমরা করি, সেটা ম্যাডাম আমাদেরকে সবসময় উৎসাহিত করেছেন। ম্যাডাম সবসময় আমাদেরকে সাহস দিয়েছেন, সবসময় বলেছেন যে সততার সাথে রাজনীতি করবা, মানুষের জন্য রাজনীতি করবা, জনগণের নেতা হবা। হ্যাঁ, নিজের পকেট ভরার যে রাজনীতি, এটার জন্য ম্যাডাম কখনোই আমাদেরকে উৎসাহিত করেননি। বা খুন খারাপি করবা বা নোংরামি করবা, এগুলো কখনোই ম্যাডাম আমাদেরকে উৎসাহিত করেননি। ম্যাডাম বরাবরই আমাদেরকে সুস্থ সততার সঙ্গে যেন আমরা রাজনীতি করতে পারি এবং বাংলাদেশের মানুষের জন্য যেন আমরা কাজ করতে পারি, যেটাকে বলে জনগণের নেতা। জনগণের যে সরকার, জনগণের একটি সরকার প্রতিষ্ঠার লড়াই বর্তমানে আমরা করছি। আর শেখ হাসিনা উনি উনি ওনাকে তো আদালত, এই যে কাগজি ভাই বলছিলেন যে আদালতের কাঁধে বন্দুক রেখে উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উনি বলেছেন যে আদালত তাকে বলেছে যে এটা পাশ করতে হবে। অ্যাকচুয়ালি উনি স্বপ্ন দেখেছেন যে কিয়ামত পর্যন্ত উনি বেঁচে থাকবেন এবং কিয়ামত পর্যন্ত ওনাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে হবে। সেই দুরভিসন্ধি থেকে তিনি এই কাজটা করেছেন যে আদালতের কাঁধে সোয়ার হয়ে তিনি পার্লামেন্টে, তখন আমরা পার্লামেন্টে ছিলাম যখন উনি এই আইনটা পাশ করেন। তো আমরা সেখানে আহ আমাদেরকে কোনো ধরনের আমাদের যে আমরা যে বাধা দিয়েছি বা আমরা যে আমাদের বক্তব্য তুলে ধরেছি সেটাকে পাত্তা না দিয়ে, যেহেতু তারা মেজরিটি ব্রুট মেজরিটি জুড়ে তারা সেটা পাশ করেছে। এবং বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কিন্তু তিনি সাহায্যও নিয়েছেন, সম্ভবত 15 লক্ষ টাকা সাহায্য নিয়েছেন। তো সেই সাহায্যের বিনিময়ে তিনি এই আইনটা তিনি বলে দিলেন যে এটা পাশ করতে হবে, আর শেখ হাসিনাও সেটা করে ফেললেন। তো সেই একই আদালত তো শেখ হাসিনাকে রং হেডেডও ঘোষণা করেছিল। তাহলে বাংলাদেশের মানুষ কোনটাকে সত্য বলে ধরে নিবে? একজন রং হেডেড প্রধানমন্ত্রীর পাল্লায় কি বাংলাদেশের মানুষ পড়েছে? যে কারণে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছে, মানুষ এখন ভোট দিতে পারে না। মানুষ এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আরাফাত আপনি নিশ্চয়ই জানেন, আপনারও নিশ্চয়ই একটা পরিবার আছে, আপনাকেও বাজারে যেতে হয়, কিনতে হয়। এই যে সাধারণ মানুষের যে একটি নাবিশ্বাস উঠে গেছে, এখন বলতে হবে যে মানুষ কিনে খেতে পারে না, দুবেলা দুমুঠো যে খাবে, শান্তিতে খাবে, অনেকে তরকারিটা পর্যন্ত পায় না, শুধু ভাতের জোগাড় করে, শুধু খালি ভাত। সেদিন আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখলাম যে বাচ্চাগুলো শুধু সাদা সাদা ভাত খাচ্ছে, কোনো তরকারি নেই বলে। তার মা তরকারির আয়োজন করতে পারেনি। তাহলে কিনতে পারলে তো আয়োজন করতে পারবে, তাই না? পাশাপাশি আপনি দেখবেন যে তারা গণভবনে আহ চিতল মাছ ধরে, তারা গণভবনে পাখি চাষ করে, পেঁয়াজ উৎপাদন করে, পাশাপাশি গোপালগঞ্জে গিয়ে তারা দেখবেন যে ইলিশ পোলাও রান্না করে। বাংলাদেশের মানুষ ভাত খেয়েও বাঁচতে পারে না, এই যে একটা ন্যাক্কারজনক অবস্থায় মানুষ পড়েছে, এর থেকে আসলে পরিত্রাণ পাওয়া কিন্তু দরকার আসলে। বাণিজ্য মন্ত্রী তো অসভ্য বলছেন, ধরনের ব্যাপার। বাণিজ্য মন্ত্রী তো গতকালকে না হ্যাঁ, আজকে মনে হয় বাণিজ্য গতকাল বললেন মন্ত্রী যে কিরকম বিকৃত! আরাফাত, থ্যাংক ইউ, এটা মনে করে দিয়েছো। কি বিকৃত মানসিকতায় ভদ্রলোক এসে বলছে তার এলাকার মহিলারা কি 3 বেলা লিপস্টিক লাগাচ্ছে! কি কিরকম বিকৃত রুচির হলে এই ধরনের কথা বলতে পারে মানুষের এটা কি দারিদ্র্য নারীর নিয়ে প্রতি, তারা নারীর উপহাস প্রতি এক করছে? ধরনের অবমাননাকর বক্তব্য নয় বলে আপনার কাছে কি মনে হয় ডেফিনেটলি এটি? অবমাননাকর বক্তব্য তো বটেই। মানুষ যেখানে খেতে পারছে না সেখানে উনি বলছেন যে 3 বেলা লিপস্টিক লাগাচ্ছে, ওনার নজর লিপস্টিকের দিকে। তাদের মানসিকতাটা কোথায়? তারা কতটা বিকৃত হলে মানুষের দারিদ্র্য নিয়ে এরকম উপহাস করতে পারে এবং এরকম অসভ্য বক্তব্য রাখতে পারে? আমি মনে করি যে তার এই বক্তব্য উইথড্র করা উচিত এবং তার বাংলাদেশের নারী সমাজের কাছে তার মাপ চাওয়া উচিত। আমি সেটাই মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ শাম্মী আক্তার, চমৎকার বলেছেন। আহ, এবার আমরা যাব হচ্ছে আমাদের আরেকজন আলোচকের কাছে। আমাদের স্যার, রাজনৈতিক বিশ্লেষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরামের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক জনাব ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। স্যার, আপনার কাছে এটা জানতে চাওয়া হচ্ছে,
13, 14 এবং 15 সালের যে আন্দোলন ছিল, 2023-এর এখন যে আন্দোলন চলছে, এবং 96-এর যে আন্দোলন ছিল, তৎপূর্ববর্তী সময়ে এরশাদ বিরোধী আন্দোলন ছিল, এই প্রত্যেকটি আন্দোলনের একটি যোগসূত্র তো অবশ্যই রয়েছে। আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আন্দোলনের যে নাশকতা, এই নাশকতাকে আপনি আসলে কোন সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে চান? ধন্যবাদ আপনাকে, আমার দুই শ্রদ্ধেয় সহ-আলোচক এবং আমাদের শ্রোতা দর্শক বন্ধুরা যারা শুনছেন। আহ আন্দোলনের নাশকতা, এটা হচ্ছে বোধহয় আমাদের আলোচনার মূল বিষয়, এবং এটা বিষয়বস্তু নির্ধারণে আজকে বিচক্ষণতার পরিচয় দেওয়া হয়েছে। কারণ গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলনটি চলছে, সেখানে অহিংস আন্দোলনের একটি নজিরবিহীন ইতিহাস বিএনপি তৈরি করেছিল। দীর্ঘদিন ধরে আপনারা সবাই জানেন, বিএনপি 10 দফার আন্দোলন নিয়ে শুরু করেছে, সেটা ডিসেম্বরে 2022-এ। তারপর এক দফায় আসলো হচ্ছে এবছরেরই সম্ভবত জুনের 12 তারিখ, এবং পরবর্তীতে এক দফার আন্দোলন এখন। তো এই পুরো পথটা পাড়ি দিয়েছে বিএনপি এবং সমমনা দলগুলো মিত্রদের নিয়ে অহিংসভাবে, যেটা বাংলাদেশের ইতিহাসে আন্দোলনে একটা নতুন সংস্কৃতি। এবং আমি খুবই অবাক হয়েছি যে আমার এই জীবনে যতটা সময় আছে, আমি যতদিন ধরে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করি, আমি কখনো আন্দোলনের সময় গাড়ি বের করতে পারিনি। এই প্রথম আন্দোলনের সময়, আন্দোলনের মাঝখানে আমার বাহনটি নিয়ে আমি নিরাপদে যাওয়ার সেই প্রস্তুতি নিয়েছি, এবং আমি এই কাজ করেছি। আমার ধারণা যারা আমাকে শুনছেন আমার সঙ্গে একমত হবে। তাহলে বিএনপির সবচেয়ে বড় অর্জন, গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামের যে যাত্রা, এই যাত্রার প্রথম অর্জন হচ্ছে একটা অহিংস আন্দোলনের এই সংস্কৃতি চালু করেছে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আন্দোলনে সহিংসতার বিষয়টা আসলো এবং আজকে আপনি বিষয়বস্তু করলেন। সেটা এসছে হলো 28 তারিখের আসলে সেই মহাসমাবেশের পর আলোচনায় আসছে সহিংসতার ইস্যুটা আবার, এবং বারবারই বলা হচ্ছিল সরকারি দলের পক্ষ থেকে, তাদের মন্ত্রী পর্যায়ের এবং দলের উপরে দায়িত্ব যারা পালন করে উপরের দিকে, তারা বলছিল যে বিএনপি ঈদের পর, রোজার পর, পূজার পর এইসব বলে সবসময় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার চেষ্টা করছে, তবুও এটা অহিংস ছিল। কোনো অবস্থাতেই যখন জনস্রোত বন্ধ করা যায়নি, বিভাগীয় মহাসমাবেশগুলো 2-3 দিনের চিড়ামুড়ি খাবার নিয়ে দরিদ্র মানুষগুলো, স্যান্ডেল পরা মানুষগুলো যখন বিএনপির মহাসমাবেশে এসছে, তখন আমার মনে হয়েছে যে বিএনপি দুইটা কাজ করতে পেরেছে। এক হচ্ছে আন্দোলনের ধরন যেটা, সেটার একটা নতুন সংস্কৃতি আসলে চালু করেছে এবং সেটা প্র্যাকটিসের মধ্যে ছিল। আর দ্বিতীয়টি হচ্ছে গণদাবি যখন কোনো একটা রাজনৈতিক দলের আন্দোলনের বিষয়বস্তু হয়, তখন নিজের দলের নেতাকর্মীর বাইরেও জনতার একটা সম্পৃক্ততা তৈরি হয়। কর্তৃত্ববাদী সরকারের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যখন কোনো একটা রাজনৈতিক দলের কোনো একটা ইস্যু নিয়ে আন্দোলনের সাথে জনগণ সম্পৃক্ত হয়ে যায়, তখন একটা মুভমেন্ট ফোবিয়া তৈরি হয়। এই যারা কর্তৃত্ববাদী হয় তাদের ভীত সন্ত্রস্ত থাকে, এবং এই ফোবিয়া থেকে বারবারই উস্কানি দেওয়া হচ্ছে। এবং সর্বশেষ 28 তারিখ মহাসমাবেশের আগে আমি দেখলাম যে আমাদের দুজন, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় ওবায়দুল কাদের, তিনি তো বলছেন যে নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছেন মতিঝিলের সেই ঘটনার পুনরাবৃত্তি হবে, তার চেয়েও ভয়াবহ হবে। আমাদের তাপস মহোদয়, তিনি হচ্ছে দক্ষিণের ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার তাপস, তিনি বললেন যে 2006-এর 28শে অক্টোবর যেভাবে লগি বৈঠা দিয়ে গণতন্ত্র উদ্ধার করা হয়েছে, নিশ্চিত করা হয়েছে, সেভাবেই গণতন্ত্র রক্ষা করা হবে। দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কোনো একটা রাজনৈতিক দলের এই পর্যায়ের এবং ক্ষমতায় থাকা ব্যক্তির, প্রভাবশালী ব্যক্তিদের পক্ষ থেকে যখন এই ধরনের বক্তব্য আসে, নেতাকর্মীরা এটাকে নির্দেশ হিসেবে গ্রহণ করে। কারণ রাজনৈতিক দলের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে আপনারা ভালো জানবেন, বিশেষ করে শাম্মী আপা, নেতারা যখন কোনো বিষয় কিছু নির্দেশ দেয়, এটা শিক্ষক শিক্ষার্থীর মতো অনুসরণ করার একটা বিষয় থাকে, যেহেতু একটা আদর্শ নিয়ে এই রাজনীতিটি হয়।
ফলে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের লগি বৈঠা নিয়ে আসার একটা নির্দেশনা পেয়েছে। এবং 28 তারিখ আমরা দেখলাম, আমি আপনার আলোচনায় যাওয়ার আগে প্রসঙ্গ টানার একটা বিশেষ কারণ আছে, আমি বলছি। 28 তারিখ আমরা দেখলাম যে অহিংস আন্দোলনে প্রায় অভ্যস্ত বিএনপি নেতাকর্মীরা অনুমানই করতে পারেননি যে এই ধরনের একটি ভয়াবহ সহিংসতা হবে এবং ওই মহাসমাবেশটি শুরু হওয়ার আগেই পণ্ড হয়ে যাবে, তা না হলে এক ধরনের প্রস্তুতি থাকবে। তো ফলে আমার মনে হচ্ছে যে এই বিষয়টা ছিল একতরফা একটা নির্বাচন করবার যেই পরিস্থিতি তৈরি করার জন্য এই প্রস্তুতিটা এর আগেই ছিল। এর কারণ হচ্ছে, আমি যেটা লক্ষ্য করেছি, আমি আপনার প্রশ্নের জবাবে যাব, কিন্তু আমার মনে হচ্ছে বর্তমানে এই প্রেক্ষাপটটা বেশি জরুরি, আমাদের বোধহয় এটা জানা দরকার। সেটা হচ্ছে 28 তারিখের এই আক্রমণ বা সংঘর্ষ যাই বলেন, সেটা পূর্ব পরিকল্পিত এবং এটার প্রস্তুতি অনেক আগে থেকেই চলছে। দেখুন, বিএনপি অহিংস আন্দোলন করে জনসম্পৃক্ততা তৈরি করেছে, এবং শুধু জনসম্পৃক্ততাই নয়, প্রায় 3 ডজন রাজনৈতিক দলকে তারা যুক্ত করতে পেরেছে আন্দোলনের সঙ্গে। কারণ এটা গণদাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কোন সমস্যাটা নাই দেশে, মূল্যস্ফীতি থেকে শুরু করে ঋণ খেলাপি থেকে শুরু করে আপনি অর্থনীতি রাজনীতি একেবারে খাদের কিনারায়, এসব সবাই জানে, এখন আর আলোচনা করার কিছু নেই। ফলে এই বিষয় নিয়ে যেহেতু আন্দোলন করছে বিএনপি, রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব পালন করছে, সেই জায়গায় আসলে সাড়া দিয়ে এসছে হচ্ছে রাজনৈতিক মিত্র দলগুলো, তন্ত্রকামী দলগুলো, এবং যাদের জীবন উষ্ঠাগত, তারা একটা আশ্রয় খুঁজছিল বিএনপি নেতা কর্মীদের সাথে। তারাও দাঁড়িয়েছে, তারা আসলে কোনো ক্ষমতায় যাওয়ার জন্য নয়, কোনো দলকে ক্ষমতা নেওয়ার জন্য নয়, বরং নিজের উপার্জন নিজে করে শুধু জীবনটা বাঁচানোর জন্য একটা নিশ্চয়তা চায়। সরকারকে দায়িত্বও নিতে বলে না অর্থনৈতিক বা অন্য কিছু, শুধু নিপীড়ন নির্যাতন থেকে রক্ষা পেতে তারা একটা জনগণের সরকার চায়, যেটা বিএনপির আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় পরিষ্কার বলেছে যে আমি সংগ্রামটি আসলে বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য করছি না, আমি শুধু আপনার ভোটটা আপনি যেন দিতে পারেন সেই নিশ্চয়তা দেওয়ার জন্য করছি। ফলে মানুষ আস্থা খুঁজে পেয়েছে এবং প্রত্যেকেই এরকম একটি সরকারের অধীনে দেশ, অর্থনীতি, রাজনীতি এবং ব্যক্তিগত জীবন নিরাপদ, সেইভাবে সবাই এসছে। তো আমি যে কথা আগে বলেছিলাম যে আসলে কর্তৃত্ববাদী সরকারের মুভমেন্ট ফোবিয়া থাকে সব দেশে, ইতিহাস তাই বলে। সেই জন্য তারা 28 তারিখের এই ঘটনার পূর্ব প্রস্তুতি হিসাবে দেখুন যে প্রত্যেকটি সমাবেশের পেছনে শান্তি সমাবেশের নামে আরেকটি সমাবেশ ডেকেছে। এখন প্রশ্ন হচ্ছে যে মাসে তো 30টি দিন আছে, বিএনপি এই সমাবেশ দেখেছে। আমি সাধারণ মানুষকে বলতে চাই, আপনি বিএনপির সমর্থক হওয়ার দরকার নেই, রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নেই। আপনি বলুন তো, আপনি একটি প্রোগ্রাম ডেকেছেন, আপনি ঢাকার কোনো একটি জায়গায়, আপনি বলছেন যে যোগাযোগের সমস্যা হয়, অসুবিধা হচ্ছে, বিএনপি পল্টনের সমাবেশ করছে, মানুষের চলাচলের সমস্যা হচ্ছে, তাহলে আপনারা যদি ওই বিষয়ে মানুষের জনভোগান্তি চিন্তা করেন, তাহলে আপনারা কি করে একই দিন ঢাকার আরেকটি জায়গায় সমাবেশ করেন? তাহলে এটা দ্বিচারিতা প্রথমত। দুই, আপনারা একই শহরে জনসম্পৃক্ত দুইটা দল, বাংলাদেশ আওয়ামী লীগও একটা জনসম্পৃক্ত দল, সেখানে ডাকলে সুবিধাভোগী বুদ্ধিজীবী থেকে শুরু করে যারা স্যান্ডেল পায়ে চড়তো তারা এখন এলসি ওপেন করার ক্ষমতা রাখে, তারা বড় বড় কারখানার মালিক। তাহলে যারা সুবিধাভোগী তাদের হাজার হাজার সমর্থকও থাকে, কারণ মূল্যবোধের অবক্ষয় চরম পর্যায়ে চলে গেছে। বিশ্ববিদ্যালয় থেকে স্কুল পর্যন্ত, আপনার সচিবালয় থেকে একেবারে পানের দোকান পর্যন্ত সর্বস্তরে এই গত 1.5 যুগে মূল্যবোধ অবক্ষয় সর্বনিম্ন পর্যায়ে। ফলে সব জায়গায় মানুষ আসে। আমার প্রশ্ন হচ্ছে, প্রস্তুতি হিসেবে 28 তারিখে এটা ধ্বংস করবার জন্য পূর্ব পরিকল্পনা হিসেবে যে প্রক্রিয়াগুলো চালু ছিল, সেটা হচ্ছে সমাবেশের, বিএনপি সমাবেশের দিন আরেকটি সমাবেশ ডাকা। ফলে আমি মনে করি অহিংস আন্দোলনের যে সংস্কৃতি বিএনপি তৈরি করেছে, একই সঙ্গে রাজনীতিকে যে দলটা কমিটমেন্টের বিষয় না মনে করে শুধু কৌশল মনে করে, সেই দলটার ব্যাপারে সচেতন থাকা জরুরি ছিল। আমার অভিযোগ নেই, অনুযোগ নেই, কিন্তু 28 তারিখ থেকে যে শিক্ষাটা আমাদের গণতন্ত্রকামী মানুষের এবং এর নেতৃত্বে থাকা বিএনপির নেতৃবৃন্দের, তা হচ্ছে, দেখুন 7ই নভেম্বর জাতীয় সিপাহী সংহতি ও সিপাহী বিপ্লব দিবস, তাই তো?
সংহতি ও বিপ্লব দিবস। বিএনপি কি করলো এইটা পালন করে নিয়ে আমরা দেখলাম সমালোচনা করছে সবাই। তো আমি বলি যে 28 তারিখ যেভাবে, ফুটেজ তো সবার কাছেই আছে, সরকারের কাছে আছে, ডিজিটাল যুগ, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মোবাইল আরোহীর কাছেও মোবাইল ছিল, ফলে শত শত ফুটেজ আছে, নিরপেক্ষ তদন্তে সবই বেরিয়ে আসবে। কিন্তু যেটা হচ্ছে বিষয় যে অহিংস আন্দোলনে অভ্যস্ত বিএনপির নেতা কর্মীরা সেদিন শত শত তল্লাশির ভিতর দিয়ে ঢাকা শহর যখন লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়েছে, তখন মুভমেন্ট ফোবিয়ায় ভোগা এই কর্তৃত্ববাদী সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এবং বুঝতে পেরেছে যে যাবতীয় স্বৈরাচার যেভাবে ধ্বংস হয়েছে গণজোয়ারে, সেটা অতি সন্নিকটে। ফলে একটি মাত্র উপায় আছে, এটা পণ্ড করা, এবং তাই করেছে। ফলে আমি মনে করি 7 তারিখে যখন এভাবে উস্কানি দেওয়া হচ্ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যখন 10,000-এরও উপর বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীকে অকারণে কোনো তদন্ত ছাড়াই মামলা হামলা রিমান্ডে দিয়ে রেখেছে, তখন তারা আবার ইনভাইট করছিল 7 তারিখ করার আপনাদের ক্ষমতা নেই। মানে হচ্ছে ডেকে বাকি যা আছে তাদেরকেও আসলে কারাগারে ঢুকাবে। তাহলে আমি মনে করি আমি হ্যাঁ বলুন। তাহলে স্যার, যে কাউন্টার সমাবেশ ডাকা, সমাবেশের বিপরীতে সমাবেশ ডাকা, অথবা হচ্ছে উস্কানিমূলক বক্তব্য দেওয়া, নিন্দনীয় বক্তব্য দেওয়া, কাউকে অসম্মান করে কথা বলা, রাজনৈতিক কর্মীর তার সমাবেশে যোগদানের পূর্বে যে হয়রানিগুলো হয়, বাসায় তল্লাশি করা, ফোন তল্লাশি করা, অথবা বিএনপি কোনো ছবি পেলে সঙ্গে সঙ্গে মামলা দিয়ে তাকে জেলে পাঠানো, অথবা অ্যারেস্ট করে রাখা, থানায় রিমান্ডে নেওয়া, এই সবগুলোকে আমরা কি ব্যাখ্যা দাঁড় করতে, মানে কি নামে অভিযোগ করতে পারি? আপনি আমাকে প্রশ্ন করেছিলেন একটা, আমি ইচ্ছা করেই বর্তমান প্রেক্ষাপটে আসে বলেছি। আমি আপনাকে যদি এই প্রশ্নের জবাব দেই, তাহলে ওই জায়গায় একটু লিঙ্ক করে, যাতে অন্তত প্রশ্ন এবং উত্তরের সম্পর্ক থাকে, সেই জায়গায় একটু গিয়ে এখানে আসি। সেটা হচ্ছে, আপনি তো চাচ্ছেন যে আসলে নাশকতার দায় কে নেবে। তাহলে আমি 28 তারিখের, আমি ওটা আসছি, 28 তারিখের এই যে ঘটনা, একটা সমাবেশের ডেকেছে বিরোধী দল গণতন্ত্র পুনরুদ্ধারের একটা এজেন্ডা নিয়ে। এটা তো এমন না যে বিএনপি আসলে দখল করতে চেয়েছে সচিবালয়, শান্তিপূর্ণ সমাবেশ দিচ্ছে, সেগুলো তো আপনারা কিন্তু পাল্টা সমাবেশ করেছেন। আচ্ছা, যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে, এইভাবে পর পর একটার পর একটা প্রোগ্রাম করে আপনারা যেভাবে অহিংস আন্দোলনকে সহিংসতার জায়গায় নিয়ে গেছেন, তার পেছনে আমি মনে করি যে এটার ন্যারেটিভটা হচ্ছে এরকম, যে আমি ভুলও হতে পারি, আপনারা রাজনীতির সাথে যারা বেশি জড়িত, আমরা পেশাজীবী, আরো ভালো বুঝবেন। দেখুন, দুইটা পক্ষ ছিল, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী, অন্যদিকে বিএনপির সমাবেশে আসা জনগণ। আরেকটি বিভাজন বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী, অন্যদিকে হচ্ছে বিএনপি। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো সংঘর্ষ হয়, ধরে নিলাম তর্কের খাতিরে, এটা যদিও তদন্ত সাপেক্ষ বিষয়, যখন সংঘর্ষ হয়, যখন মারামারি হয়, এক পক্ষ তো হয় না। তাহলে বোঝা গেল, যদি এই সংঘর্ষে, অনুমান করছি আমি, বিএনপির লোকজন দায়ী হয়, তাহলে মারামারি মানে হচ্ছে অন্য পক্ষের অন্তত 1-2জনও তো দায়ী হবে। তাহলে বিএনপির মহাসচিব থেকে শুরু করে 10,000 নেতাকর্মী এবং দায়িত্বে পালন করা কোনো একজন ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির যে কোনো পর্যায়ের একজন নেতা কর্মীকে না পেয়ে তার আত্মীয় স্বজন, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, শ্যালক ধরে নিয়ে যাওয়া, এর মানে কি? এর মানে হচ্ছে 28 তারিখটি ছিল এমন একটি তারিখ, যেই তারিখে একটি সংঘর্ষ হলে সেই সংঘর্ষে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি অজুহাত খুঁজে পাবে এই সমাবেশের বিরুদ্ধে একটি আইনগত ব্যবস্থা নেওয়ার একটি প্রক্রিয়া শুরু করা। দেখুন, ছাত্রলীগ যখন পুলিশের সঙ্গে যৌথভাবে সমাবেশে আক্রমণ করে, তখন ছাত্রলীগকে আর দায়ী করার প্রয়োজন হচ্ছে না, কারণ তারা পুলিশের সহায়ক শক্তি। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নিজেও বলেছেন এর আগে একবার, যে তারা পুলিশকে সাহায্য করতে এসেছে। তাহলে আপনি বুঝুন, ওই দিন ওই সমাবেশটি পণ্ড করবার জন্য, যদি আমি ধরেও নেই
বিএনপির লোকজন দায়ী, তাদের নেতাকর্মীরা দায়ী, তাহলে তদন্ত ছাড়াই যদি অনুমান ভিত্তিক আপনি আটক করবার যান, বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদের আশ্রয়ের একটি জায়গা, আমি দেশের নাগরিক হিসেবে বলতে চাই, আপনারা 10,000 নেতাকর্মী ধরে নিলেন এক পক্ষের, আর মারামারির এরকম ঘটনায় 10 জন মানুষও আপনারা খুঁজে পেলেন না, যেটা সরকারি দল এবং পুলিশের সঙ্গে হেলমেট পরে যারা আক্রমণ করেছে। তাহলে আপনি নাশকতার যে ন্যারেটিভটা বোঝার চেষ্টা করতে চাচ্ছেন, সেটা হচ্ছে এটা যে যখন কোনো একটি গণদাবির পক্ষে একটি আন্দোলন দাঁড় করানো হয়, ইতিহাসে সকল স্বৈরাচারের চরিত্র এরকম ছিল। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা, নিজেদের শক্তি ব্যবহার করা, এবং যারা যারা সুবিধাভোগী তাদেরকে সেই সময় ব্যবহার করে সুবিধাটা আসলে চলমান রাখার চেষ্টা করা। 28 তারিখ তাই হয়েছে। এবং পরবর্তীতে আপনি দেখুন যতগুলো প্রবলেম হচ্ছে, যতগুলো মানে আপনার গায়েবী মামলা থেকে শুরু করে, তারপরে ধরপাকড় থেকে শুরু করে, বলেন কোন জায়গাটায় সরকার দলের বা আক্রমণকারীর অথবা ভিডিও ফুটেজ দেখে আমরা যা দেখেছি সেখান থেকে অনুমান ভিত্তিক একজনকে আক্রমণ করেছে অথবা আটক করেছে, যদি তা না হয়, যে কথাটা আমি বলে হয়তো শেষ করব, অন্য আবার সুযোগ দিলে একটু বলবো, তাহলে আমার কথা হচ্ছে এটা যে আপনি যদি এখন পেছনে যান যে তার ইতিহাস কি, এখানে আমরা পরিষ্কার দেখতে পেলাম অহিংস আন্দোলনের রূপকার বিএনপি অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে পূর্ব প্রস্তুতিটি ছিল না। তা না হলে লক্ষ লক্ষ মানুষ, সেটা যেই বাহিনী হোক, তাকে প্রতিহত করবার জন্য অন্তত কয়েক ঘন্টা ওখানে সাস্টেইন করতে পারতো। বাংলাদেশের ইতিহাস তাই বলে। এটা গণদাবি, জনগণ ছিল। কারণ যখন পণ্ড করে দেওয়া হয়, ওখানে যা দেখেছি, গ্রামের মানুষ, স্যান্ডেল পরা মানুষ, অতি দরিদ্র, হতদরিদ্র, 2-3 দিনের চিড়া মুড়ি নিয়ে এসেছিল তারা। তারা বিএনপির কর্মী কিনা আমার সন্দেহ আছে। এরা জনগণ, অনেকেই সাধারণ মানুষ। এই মানুষগুলোকে যখন আক্রমণ করা হলো, সেই আক্রমণে দেখুন কত বড় শক্তি কাজ করছে। আমাদের আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন যেটা, তারা, তারপরে হচ্ছে আপনার আন্তর্জাতিক যত মানবাধিকার সংস্থা আছে, প্রত্যেকেই কিন্তু সন্দেহ প্রকাশ করেছে যে এখানে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়েছে। অথচ আমাদের সাংবাদিকদের মধ্যে অনেকেই, যারা মিডিয়াতে যে অভিযোগটি বাংলাদেশ আওয়ামী লীগ এবং সরকার করছে সেটার পক্ষে কথা বলছে। তাহলে দেখুন, এরকম একটি পরিস্থিতিতে যখন সংবাদপত্র, মিডিয়ার একটা বিশেষ অংশ এই ধরনের একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়, যখন আইন শৃঙ্খলা বাহিনী এইভাবে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরকে হেলমেট পরিহিত অবস্থায় সাহায্য নেওয়ার জন্য স্যান্ডেল পরা মানুষের, গণতন্ত্রকামী মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, সেখানে নাশকতার কারণ কি, ব্যাকরণ কি, এটা রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নেই, আমরা সকলেই বুঝি। আর পিছনে যদি যান, 1 মিনিট সময় দেন শুধু, এইটা যেহেতু ওই প্রশ্নটা ছিল আমি বলি, আপনি পিছনে যদি যান তাহলে সংঘর্ষের ইতিহাসে জ্বালাপোড়ায় আমি 2014, 13, 14 আর 15 3টা শুধু ঘটনা বলি, বেশি বলবো না, আর এর সাথে যুক্ত 2-1টা করে বলি। স্যার স্যার আমরা এই প্রসঙ্গে আবার আসবো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে বলবো যে ওই সময় অবশ্যই স্যার। আগুন জ্বালাও পোড়াও যে অভিযোগটা করা হচ্ছে, ওখানে আমি যেগুলো বলবো সেগুলো হচ্ছে পত্রিকায় ওটা মুদ্রিত হয়েছে, উইথ এভিডেন্স। ফলে কারা করেছে, ইতিহাস কিভাবে কথা বলে সে বিষয়ে সুযোগ দিলে। জি স্যার, জি স্যার। স্যার আমি আপনার কথা সূত্র ধরে যাচ্ছি জনাব আমিরুল ইসলাম কাগজির কাছে। জনাব আমিরুল ইসলাম কাগজি, আপনি জানেন যে 28 অক্টোবর একজন সিনিয়র সাংবাদিকের মাথায় টিয়ার শেল লেগে উনি মৃত্যুবরণ করেছেন, এবং একই দিনে আওয়ামী লীগের সমাবেশ চলাকালীন সময়ে কয়েকজন সাংবাদিক তারা আক্রমণের শিকার হয়েছেন এবং মারাত্মক আহত হয়েছেন। অথচ এক শ্রেণীর সাংবাদিক তারা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে, বিএনপিকে আলটিমেটাম দিতে, বিএনপি যেন এই নৈরাজ্যের পথ থেকে সরে আসে। অথচ ওই দিন বিএনপির সমাবেশ কাভার করতে গিয়ে যারা আহত হয়েছেন সাংবাদিক বৃন্দ, অনেকেই পুলিশের কিন্তু রাবার বুলেটে আহত হয়েছেন। এই বিষয়গুলোকে ওই সাংবাদিক বৃন্দরা ওনারা ফোকাস না করে আসছেন শুধুমাত্র বিএনপির এই সমাবেশে
এবং তাও কোনো এভিডেন্স নাই যে কারা আসলে আহত করেছেন, কোনো ভিডিও ফুটেজ নাই, উইদাউট এনি ডকুমেন্ট তারা দোষারোপ করছেন বিএনপি কে। এই বিষয়ে আপনার কি বক্তব্য? একজন সাংবাদিক হিসেবে আপনি কিভাবে দেখছেন বিষয়টি? ধন্যবাদ আরাফাত এই প্রশ্নটা করার জন্য, বিশেষ করে সাংবাদিকতা রিলেটেড প্রশ্নটা করেছেন আপনি। আমি প্রথমে বলি যে বাংলাদেশে এখন যারা সরকারের পক্ষ হয়ে সাংবাদিকতা করে এরা কিন্তু সরকারের সাংঘাতিকভাবে সুবিধাভোগী। আর এদের এই নির্লজ্জ সমর্থনের কারণে সরকার, বিশেষ করে শেখ হাসিনা দখলদার সরকার, আরো অতিমাত্রায় কর্তৃত্ববাদী হয়ে উঠেছে, ফ্যাসিবাদী কায়দায় এখন দেশ শাসন করছে। সেই দিনের ঘটনা, যেদিন ঘটনাটা ঘটেছে, তারা কিন্তু কেউ এই কথাগুলো বলে না যে 28 অক্টোবরের ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য 2 দিন আগে ইন্টারনেটের সে যে কেন্দ্রস্থল খাজা টাওয়ারে আগুন লাগাই দেওয়া হয়েছে। কেন আগুন লাগাই দেওয়া হলো? যাতে কোন রকম এভিডেন্স যেন কেউ খুঁজে না পায়। কিন্তু বাংলাদেশে এখন অবস্থাটা এমন দাঁড়িয়েছে, আমাদের এইখানে কি হচ্ছে না হচ্ছে, ইন্টারন্যাশনাল স্যাটেলাইট তারা একেবারে, এই যে আমি কথা বলছি সবকিছু তাদের ওখানে ধরা পড়ে। আপনি দেখেছেন কিভাবে, এখনো ভিডিও ফুটেজ অনেকগুলো আছে যে ডিবি অফিস, ডিবি অফিসে সামনে থেকে কয়েকটা ছেলে যে গাড়িটা ভাঙছে, নীল রঙের সবুজ রঙের গাড়ি, আপনি দেখবেন গাড়িগুলো ভেঙে আবার এসে যে তারা পুলিশের সঙ্গে লাইনে দাঁড়িয়ে জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে। এগুলো বিএনপির ছাত্র দলের পোলাপান যে কেউ জয় বাংলা স্লোগান দিবে ওইখানে। তারপরে ওই যে এর আগে তো যাক বলে ফেলছে শাম্মী আক্তার যে প্রধান বিচারপতির বাসভবনে জাহাঙ্গীরের গাড়িটা এই পথে আসতে হবে কেন? আর কি কোনো রাস্তা ছিল না? তারা একেবারে, আপনি যদি এখনো পর্যন্ত ওই যে আপনি নেটের মধ্যে ঢুকলেই পরে দেখতে পাবেন যে সেখানে ওয়্যারলেসে কথাবার্তা হচ্ছে। সেই ওয়্যারলেসে কথাবার্তা শুনতে যে আপনি দেখবেন যে ভিক্টর 6 কি জানতে চাচ্ছে, কাকরাইলের চার্চে হামলা করা হয়েছে কিনা, মালিবাগে মন্দিরে হামলা করা হয়েছে কিনা। এই যে হামলা যদি করানো যায়, তারা বারবার জিজ্ঞেস করছে। ভিক্টর 6 অনেকেই জানে। এখন এই হামলা যদি করানো যায় তাহলে দেখা যাবে বিএনপির উপরে একটা সাম্প্রদায়িক তকমা লাগাই দেওয়া যাবে। এটা হচ্ছে তাদের কৌশল। আচ্ছা, এইবার দেখেন সাংবাদিকদের উপরে কেন হামলা করবে বিএনপি? তারা কি এখানে সাংবাদিকদের এমনি মানে গোটা পত্র পত্রিকা যা কিছু আছে সবই হচ্ছে আওয়ামী লীগের। এবং আপনি দেখেন ওর একদিন আগে, ওর 2 দিন পরে আমাদের কিছু ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাগুলো আপনাদের একটু আমি আপনাদের স্মরণ করে দেব। দখলদার প্রধানমন্ত্রী যিনি ব্রাসেলস থেকে এসেই একটা প্রেস কনফারেন্স করেছিলেন, সেই প্রেস কনফারেন্সে দেখবেন যে 28 তারিখের ঘটনা নিয়ে কি রকম ভাবে প্রশ্নগুলো করছে তারা। প্রথম প্রশ্ন যে দেখা গেল যে তারা বলছে যে পিটার হাসের কিছু কথা বলছে, যে সাংবাদিকদের সঙ্গে কথা বলে নাই। পিটার হাস চিফ ইলেকশন কমিশনের সঙ্গে যে দেখা করছেন, করার পরে যে সাংবাদিকদের সঙ্গে বলেছেন যে নিঃশর্ত আলোচনা সংলাপ করার দরকার। আচ্ছা, উনি কি জবাবে কি বললেন? যে সে বসে ডায়ালগ করুক, সে বসে ডিনার খাক, তার ওদিকে যাওয়ার দরকার নেই। এই যে কথাবার্তাগুলো, এবং দেখেন উনি আরো কিছু কথাবার্তা বলেছেন, মানে এইগুলো হেট স্পিচ বলে, যেটা উনি পার্লামেন্টে দাঁড়িয়ে কি বললেন, ওই প্রথমে বললেন ওখানে ওই যে সংবাদ সম্মেলনে, যে যারা সন্ত্রাস করে, আগুন আগুন সন্ত্রাস করে তাদের হাত কেটে দেওয়া হবে। পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যারা জানোয়ার তাদের সঙ্গে আলোচনা হবে না। এটা কোন ধরনের কথা? তারপরে পরের দিন যখন আরামবাগে আরেকটা সমাবেশ করলেন উনি, সেখানে বললেন যে কুলাঙ্গার। এই যে কথাগুলো, আপনি কি করছেন? আপনি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় দাঁড়িয়ে একটি গণতন্ত্র মনা একটি একেবারে অহিংস আন্দোলন করে যাচ্ছে যে সংগঠন, তার গায়ে একটা সন্ত্রাসী তকমা লাগাই দেওয়ার জন্য চেষ্টা করছেন, এবং যাকে আপনি হিট করতে পারেন। আপনাদের মনে থাকার কথা, 1971 সালে কিন্তু জুলফিকার আলী ভুট্টো এরকম বাংলাদেশের মানুষকে বলেছিল শুয়ার কা বাচ্চা। এটা আপনাদের মনে আছে কিনা জানি না। এবং করেই কিন্তু তারা এই 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 কাজগুলোই করতে চায়। শেখ হাসিনা কিন্তু এই কাজগুলোই করতে চাচ্ছে। জানোয়ার বলতে কাকে বোঝাচ্ছেন উনি? উনি কুলাঙ্গার বলতে কি বোঝাতে চাচ্ছেন? আমরা তো এই 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 সমস্ত সংবাদ সম্মেলনের কথা আমরা কিন্তু বলি না। উনি নিউ ইয়র্কে বসে কোনো সাংবাদিক কিন্তু ওনারে জিজ্ঞেস করে নাই। উনি কিন্তু নিজের থেকেই বলে যাচ্ছেন
যদি আমার ছেলের সম্পদ যদি বাজেয়াপ্ত করা হয় করবে, আমার তো বাংলাদেশ আছে, আমার দেশে নিয়ে যাব। এই কথা কি ওনার কাছে কেউ জিজ্ঞেস করেছিল? ওনার কি ওনার ইয়ে পুত্রের কি পরিমাণ সম্পদ আছে কি না আছে কেউ জানতে চেয়েছে? তাহলে এই সম্পদগুলো কোত্থেকে আসছে? উনি তো নিয়মিত বেতন পান। এই সম্পদগুলো এখন কি হচ্ছে কি? নিশ্চয়ই ওখানে উনি এমন কোন ইঙ্গিত পেয়েছেন যে এইখান থেকে যে সমস্ত সম্পদ ওখানে গেছে তার উৎস উনি জানাতে পারছেন না। আর এই জানাতে না পারার কারণে আমেরিকায় এমন আইন রয়েছে যে যদি আপনার বিনিয়োগকৃত অর্থের উৎস সন্ধান যদি আপনি দিতে না পারেন, তাহলে তার বিরুদ্ধে বিচার হবে এবং বিচারে যে সাজা হবে সেই সাজার কথাই কিন্তু ওনাকে বলে দেওয়া হয়েছে। যাক, আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি আবার একটু ঘুরে আসছি আমাদের সাংবাদিকদের উপর হামলা। আপনি দেখেন সেই দুপুর থেকে শুরু করে, কাকরাইল থেকে শুরু করে একেবারে বাংলাদেশ ব্যাংক, পল্টন ময়দান পুরা, তারপর ওদিকে শান্তিবাগ, মগবাজার, এই পুরা এলাকাটা ছিল মানে লোকে লোকারণ্য। আমি আমার জীবন দিয়ে বলছি, আমার 40 বছরের সাংবাদিকতার ইতিহাস দিকে বলবো যে যে লোক সংখ্যা ওখানে সেদিন আসছিল, এত লোক সংখ্যা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয় নাই, কোথাও না। 1996 সালে আওয়ামী লীগ যে জনতার মঞ্চ করেছিল প্রেস ক্লাবের সামনে, এর 20 ভাগের 1 ভাগ লোক সেখানে হয়নি। তারপরও সেই আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু তারা সন্ত্রাসী, শুধুমাত্র সন্ত্রাসী কর্মকাণ্ড করেই বিএনপিকে সেদিন মানে বিএনপির বিরুদ্ধে তারা আন্দোলন করেছে। আর এই দিনের আন্দোলনে সাধারণ গ্রামের মানুষ আসছে, তাদের কি করছে? টিয়ার শেল মেরে তাদেরকে উঠিয়ে দিয়েছে। আমাদের একজন সাংবাদিক, বয়স্ক সাংবাদিক, তিনি ওই পথ দিয়ে যাচ্ছিলেন, তার উপরে টিয়ার শেল পড়লো। টিয়ার শেল পড়ে যাওয়ার পরে তিনি দম বন্ধ হয়ে গেছেন। আমরা কোথা থেকে, আমরা ডিআরইউ দেখেন, আপনারা দেখছেন কিনা জানি না, ডিআরইউ হচ্ছে সেগুনবাগিচার এমন একটা জায়গা, সেখান থেকে কাকরাইল মোড় অনেক দূরে। আমরা এখান থেকেও আমরা সুস্থ মানুষ, তারপরেও টিয়ার শেলের যে ঝাঁজ আমরা সহ্য করতে পারছি না। আর উনি কিন্তু ওই যে রাজস্ব ভবনের সামনে রিক্সায়, ওই সময় উনার উপরে এসে পাশে টিয়ার শেলটা পড়ছে। উনি তো বয়স্ক মানুষ, 71-72 বছর বয়স, উনি ওটা দম উঠে ওখানে মারা গেছেন। আমাদের অর্ধশত সাংবাদিক সেদিনকে পুলিশের সররা গুলিতে অনেকের পিছনে সেই গুলি আমি দেখছি, লাঠি সোটা মারছে। এইগুলো আমাদের আওয়ামী লীগের সাংবাদিকদের চোখে পড়ে না, পড়ে না এই কারণে তারা হচ্ছে 2 দিন পরে আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের প্রেস ক্লাবে কিন্তু একটা প্রধানমন্ত্রী আসছিলেন, এসে সাংবাদিকদের যে ওদের ওই পক্ষের সাংবাদিকদের জন্য 10 কোটি টাকা দিয়ে গেছেন। এবং এই এই টাকাটা দিয়ে গেছেন কিন্তু ওনাদের এই যে ভাগ বাটোয়ারা করে খাওয়ার জন্য, যাতে ওনাদের পক্ষে ওরা কথা বলে, এবং বলেই যাচ্ছে, নির্লজ্জ ভাবে বলে যাচ্ছে। এবং আমাদের এই যে জাতীয়তাবাদী লাইনের যদি কেউ থাকে তাদের বিরুদ্ধে তারা নির্লজ্জ ভাবে বিরোধিতা করে যায়। এবং সেই কথাগুলো আমি বারবার বলি যে আজকের এই সরকারকে দিনের ভোট রাতে নেওয়ার ঘটনাকে জায়েজ করে দিছে কারা? এই সাংবাদিকরা। 154টি আসনে বিনা ভোটে নির্বাচিত, বিনা ভোটে সংসদ সদস্য হওয়ার পরে তাদের শপথ গ্রহণ করালো, এবং এট এ টাইম 600 মেম্বার এমপি দিয়ে পার্লামেন্ট। বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়েছে? এটা হচ্ছে সংবিধান লঙ্ঘনের চরম পর্যায়ে। কিন্তু কোন সাংবাদিককে আপনার ওরা ওরা বহুমুখে একই কথা বলে বলে ওটাকে সত্যে পরিণত করে, গোয়েবেল চুকায় দেয়। মানে এক কথা বারবার বলতে 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 উনি কি বলেন, শেখ হাসিনা কি বলেন যে আওয়ামী লীগ যখন নাকি ক্ষমতা আসে তখনই নাকি লোকজনে ভোট দিতে পারে। আওয়ামী লীগ ক্ষমতা এসে কোনদিন ভোট দিতে পারলো? 2014 সালে তো একটা ভোটই দিতে পারে নাই। 2018 সালে এসে কি করলো? দিনের ভোট রাতে নিয়ে ফেললো, কমপ্লিট করে ফেললো। তারা কেন করে এটা? আমি আপনাকে একটা কথা বলি, আজকে আমাদের যে দর্শক আছে তাদের জন্য আপনার মনে থাকার কথা, 1996 সালে তারা তো চরম আন্দোলন সংগ্রাম করলো, তাদের সঙ্গে জামাত ইসলাম ছিল, সবাই ছিল। বিএনপি এককভাবে ইলেকশন করছিল। সেই ইলেকশনে বিএনপি কত আসন পেয়েছিল মনে আছে আপনার? 116টা আসন পেয়ে বাংলাদেশের সর্ববৃহৎ বিরোধী দল হিসেবে তখন আত্মপ্রকাশ করলো ওই সময়। আচ্ছা দেখেন, 1991 সালে, আমি এটা খুব মানুষকে বোঝার জন্য আমি বলি, 1991 সালে বিএনপি সবাই, প্রত্যেকটা, শেখ হাসিনা বলেছিলেন যে বিএনপি মাত্র 10টা আসনে নির্বাচিত হতে পারবে। বিএনপি সবার মানে পূর্বাভাস, সকল পূর্বাভাস উড়াই দিয়ে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে 1991 সালে আত্মপ্রকাশ করলো। 1996 সালে সর্ববৃহৎ বিরোধী দল। 2001 সালে যখন বিএনপির সঙ্গে জামাতের ভোট একত্রিত হলো, তখন কিন্তু বিএনপির আসন দাঁড়ালো 192।
আর আওয়ামী লীগের আসন যে দাঁড়ালো 80। শেখ হাসিনা কিন্তু এই হিসাবটা জানে, জনগণের ভোটের হিসাবটা জানে, যে কখনোই যদি 20 ভাগ যদি নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হয় এবং বিএনপি জামাতের ভোট যদি এক বাক্সে পড়ে, কখনোই আওয়ামী লীগ 30টার আসনের বেশি পাবেই না। এইটা ভারতের একটি গোয়েন্দা সংস্থার রিপোর্ট, যে রিপোর্টের ভিত্তিতে সেখানকার একজন সাংবাদিক লিখেছেন যে বাংলাদেশে যদি এই মুহূর্তে একটু সামান্যতম নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আওয়ামী লীগ যদি তাদের সবচেয়ে জনপ্রিয় প্রার্থীদের যদি নির্বাচন করতে দেয়, তাহলে সেখানে সর্বোচ্চ ভোট পাবে 38টা আসন পাবে তারা। আর যদি কাটাকাটি করে নিতে পারে তাহলে সেখানে 52টা সিট পাবে। আর আরো একটু বেশি কাটাকাটি যদি করতে পারে তাহলে 70 থেকে 80টা ভোট পাবে। এই হচ্ছে তাদের হিসাব। এই হিসাব কি শেখ হাসিনার কাছে নেই? আছে। আছে বলেই আজকে বিএনপির এই যে অহিংস আন্দোলন, এত জনপ্রিয় আন্দোলন, এই রকম আন্দোলনকে আপনার প্রতিবার ঠেকাই দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে এই আন্দোলন সংগ্রামের পাল্টা শান্তি এবং উন্নয়নের সমাবেশ, শান্তি আর উন্নয়নের সমাবেশ কোথায় পেল তারা? তারা যেখানে বিএনপি এখানে একটা সমাবেশ ডেকে দিয়েছে হলো কাকরাইলে, আর ওনারা করলেন কোথায়? হলো বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। আপনি কি দেখাই দিতে পারবেন? ওরা তার কয়েকদিন আগে থেকে বারবার এই উস্কানি দিয়ে যাচ্ছে যে বিএনপির এই সমাবেশকে তারা ভাঙচুর করবেই। তাহলে এই যখন উস্কানি দেয়, কই কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি সেই তাদের সেই সাধারণ সম্পাদকের মানে টিকিটই পর্যন্ত স্পর্শ করতে পারছে? আজকে যে বড় বড় কথা বলে যে বিএনপি আন্দোলন করতে যে নিজেরাই নাকি খাদে পড়ে গেছে, আপনারা কি দেখতে পাচ্ছেন না? চোখে দেখতে পাচ্ছেন না? আজকে অবরোধে মানুষ কিভাবে সাড়া দিয়েছে। অবরোধে একটা গাড়িতে আপনি যখন আমি তো সারা ঢাকা শহর ঘুরি, এই রিক্সায় ঘুরে ঘুরে দেখি, গাড়ি যে চলে গাড়িতে কিন্তু লোকজন ওঠে না। আর এরা কি করে, যে মানে যখন মানুষ চোখের আড়ালে চলে যায়, তখন দলীয় লোকজন দিয়ে অথবা এজেন্সির লোকজন দিয়ে এক একটা গাড়ি পুড়াই দেয়। বারবার এই গাড়িগুলো পুড়াই দেয় এবং পুড়াই দিয়ে দিয়ে এই দোষটা দিয়ে দেয় হলো বিএনপির উপরে। আপনার মনে জনাব, থাকার কথা, হ্যাঁ, আমরা এই যেদিনকে 28 তারিখে কয়েকটা ঘটনার কথা আমি বলি। বলছে না বারবার যে বিএনপির লোকজন যে রাজারবাগ পুলিশ লাইনের ভিতরে যে হাসপাতাল আছে সেই হাসপাতালে অ্যাম্বুলেন্স পুড়াই দিছে। বিএনপির কর্মীরা যদি অ্যাম্বুলেন্স পোড়াবে, তাহলে ওখানে তো আরো বড় দামি দামি গাড়ি ছিল, 5 কোটি 3 কোটি 4 কোটি 5 কোটি টাকার গাড়ি ছিল। সেই গাড়িগুলো দেখে নাই না, দেখছে ওই যে ভাঙাচোরা অ্যাম্বুলেন্স গুলো। এটা মানুষ বোঝে না। ওই যে ছাদের উপর থেকে যে তারা ইট পাটকেল নিক্ষেপ করতেছে, জি বিভিন্ন জি পোশাকে পরা দেখা গেছে, এইগুলো দেখে না তারা। এবং এই ভিডিও ফুটেজ গুলো কিন্তু আছে, এইগুলো মুছে ফেলা যাবে না, এগুলো ইতিহারে ইতিহারে ভাসছে। একদিন না একদিন এইগুলো জবাবদিহি করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো যারা আছে, তারা রাষ্ট্রের টাকায় লালিত পালিত, তাদের কিন্তু একদিন এই জবাবদিহি করাই লাগবে। এবং ধন্যবাদ ইউএন, জনাব। তারপরে এরা কিন্তু বলে যাচ্ছে যে তাদের কিন্তু আইনের আওতায় তারাও নিয়ে আসবে, এদের উপরে। ধন্যবাদ জনাব আমিরুল ইসলাম কাগজি। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি চমৎকার পয়েন্ট উত্থাপন করেছেন। আমরা যাচ্ছি এখন সাবেক সাংসদ জনাব শাম্মী আক্তারের কাছে। শাম্মী আক্তার, বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের এই যে নিপীড়নের মাত্রা দিন দিন বাড়ছে এবং এর ফলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি উদ্বেগ জানিয়েছে। আপনি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে ধরনের নির্যাতনের এখন শিকার হচ্ছেন, ইতোপূর্বে বাংলাদেশে এরকম নির্যাতন কখনো এরকম হয়েছে কিনা, অথবা আপনি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনি করেছেন কিনা? আহ ধন্যবাদ আরাফাত। আমি এক কথায় যদি বলি, ইতিপূর্বে আমি এরকম ন্যাক্কারজনক ঘটনা কখনো দেখিনি। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে আহ, রাজনৈতিক নেতাদের সঙ্গে, ধরেন বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে এই ধরনের একটা মিনিমাম রেসপেক্ট, যে একজনের প্রতি আরেকজনের যে মিনিমাম রেসপেক্ট, এটা একসময় ছিল বাংলাদেশে। জনাব কিন্তু নাও জনাব শাম্মী আক্তার, আমি আপনাকে একটা ক্লু দিচ্ছি আর কি। 2001 থেকে 2006, এটা আওয়ামী লীগ প্রায়শই বলে, এটা প্রায়শই বলে এবং খুব মোটা দাগে বলে, 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপির হাতে নাকি 26,000 আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা হয়েছে। এই বিষয়টি আপনি একটু ব্যাখ্যা করবেন কেন? ওরা 26,000 নেতা কর্মী দাবি করলে সেটা তথ্য প্রমাণ ওরা দিক, সেটা তো ওরা মানে দিতে পারবে না, তাই না? সেটা ওরা দিতে পারবে না, ওরা বলতে
পারবে ওদের না, কাছে, ওরা সাম্য বলতে একটাকে একটু ক্লু পারবে। দেই, সাম্য একটা একটু ক্লু দেই। 26,000 নেতা কর্মী যদি হত্যা হয়ে থাকে, একটা তারা তো আজকে 15 বছর ক্ষমতায়, এই 26,000 নেতা কর্মীর মধ্য থেকে একজনের নামেও একটা বিচার করে কারোর বিরুদ্ধে রায় দিতে পারছে? একটা একটা উদাহরণ দিতে পারবে? এইটা নিয়ে আমরাও সামনে তো হয় আসবে। না এগুলো। সেটা একটা কাগজি ভাই, মামলাও সেটা পর্যন্ত। হ্যাঁ, সেটা হ্যাঁ, ভিন্ন আলোচনা। কিন্তু হ্যাঁ। তারা সেটা বলতে পারবে, কিন্তু গত 15 বছরে তারা যে আমাদের 623 জন নেতা কর্মীকে গুম করেছে, আমাদের ইলিয়াস আলী থেকে শুরু করে, আমাদের চৌধুরী আলম থেকে শুরু করে, আমাদের ছাত্রনেতা দিনার, এরকম অসংখ্য, তারপরে সুমন, এই অসংখ্য নেতাকর্মী, প্রায় 623 জনের মতো নেতাকর্মী তারা আমাদের গুম করেছে। তারপরে প্রায় আহ, কয় হাজার, গত 10,000-এর উপরে নেতাকর্মী আমাদের গত কয়েকদিনে 28শে অক্টোবর থেকে এই পর্যন্ত আমাদের তারা অ্যারেস্ট করে ফেলেছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ। এবং মামলার সংখ্যা কত, সেটা 3 লাখের উপরে মনে গিয়ে দাঁড়িয়েছে। এবং মহাসচিবের মামলার সংখ্যা কত, প্রায় 80টার উপরে মনে ওনার বিরুদ্ধে মামলা। কোন দলীয় মহাসচিবের বিরুদ্ধে ইতিপূর্বে বাংলাদেশে স্বাধীনতা অর্জন করার পর থেকে এই পর্যন্ত কোন রাজনৈতিক দলের মহাসচিবের বিরুদ্ধে এত মামলা হয়েছে কিনা আমার জানা নেই। আমি আমার 93টা মামলা। মতে আমি মনে, এবং জি, 93টা আচ্ছা 93টা মামলা 93। মহাসচিবের বিরুদ্ধে। হ্যাঁ। এখন 93টায় পৌঁছাইছে। আচ্ছা, তাহলে মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত অদ্যাবধি কোন রাজনৈতিক দলের মহাসচিবের বিরুদ্ধে এত মামলা কোন মানে কোন সরকার আমলে হয়েছে কিনা আমার জানা নেই। আমার মনে হয় আওয়ামী লীগের গত পিরিয়ডেও, যখন তারা 96-এ যখন তারা ক্ষমতায় ছিল, তখনও বোধহয় এত মামলা হয়নি কোন রাজনৈতিক দলের মহাসচিবের বিরুদ্ধে। সুতরাং এই যে একটি অবস্থা তারা এখন বাংলাদেশে তৈরি করেছে, এবং যেটা আপনি শান্তির সমাবেশের কথা তারা বলে, শান্তির সমাবেশের নামে আমি আমার জন্ম তখন হয়নি, 71 সালে মুক্তিযুদ্ধ আমি দেখি নাই, বাট আমি শুনেছি আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমাদের পরিবারটি মুক্তিযুদ্ধের আহ মুক্তিযোদ্ধা পরিবার এটা বলা চলে, এবং শহীদ পরিবার। তো মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক গল্প শুনেছি, এবং এই ঘটনাগুলো আমরা আমাদের পারিবারিক ভাবে, যেহেতু আমরা আমাদের রক্ত মুক্তিযুদ্ধে আহ আমাদের পরিবারের রক্ত গিয়েছে, সুতরাং আমরা সেটা জানি। তো এই যে একটি ঘটনা, সেই সময়ে দেখেন যে শান্তি কমিটি কারা করতো, রাজাকার যারা ছিল তারাই তো শান্তি কমিটি করতো। এই 25শে মার্চের কালো রাত্রিতে যখন এই যে ঘুমন্ত বাঙালির উপরে যে পাকিস্তানি হানাদার বাহিনী বর্বর হামলা চালালো, এবং হামলা চালিয়ে যে হত্যাযজ্ঞ বাংলাদেশে তারা সাধন করলো, সেই সেই সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করবার জন্য সেই সময়ে বাংলাদেশের নানা জনপদে এই যে শান্তি কমিটি তৈরি হতো, বাংলাদেশিদের যারা মানে পাকিস্তানি আর্মিদেরকে যারা সহযোগিতা করতো, তারা শান্তি কমিটি করতো। আওয়ামী লীগ কেন শান্তি সমাবেশ করে? সেই আদলেই তো তারা শান্তি সমাবেশ করছে। এবং দেখেন, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা তো যুদ্ধ ঘোষণা করেছে, আমাদের ট্যাক্সের পয়সায় অস্ত্র কিনে বা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে দিয়ে জনগণের বিরুদ্ধে তারা তো যুদ্ধ ঘোষণা করেছে। সুতরাং এই এই পরিস্থিতি থেকে তো পরিত্রাণ পাওয়া দরকার। পরিস্থিতি থেকে পরিত্রাণ পাইতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আমরা যে কর্মসূচিগুলো পালন করছি সেটাকে আরো আহ কঠিন ভাবে আমাদেরকে সাকসেসফুল করতে হবে, আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সেগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। আর আওয়ামী লীগ যেটা করতেছে, যে এই মুহূর্তে তারা শান্তি সমাবেশ করে আমাদের উপরে হামলা করলো, হামলা করে এখন আমাদের নেতাদেরকেই মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করলো, এবং এই একটি ঘটনাকে কেন্দ্র করে প্রায় 200-র উপরে মামলা দিল তারা। মামলা দিয়ে সমস্ত নেতাকর্মীকে তারা আহ, অজ্ঞাতনামা হিসাবে তারা কিছু নেতাকর্মীকে ধরে নিয়ে যাচ্ছে, প্রায় প্রতিদিনই কারো না কারো বাসায় হানা দিচ্ছে, হানা দিয়ে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। এই ন্যাক্কারজনক পরিস্থিতি থেকে তো বাংলাদেশের মানুষ পরিত্রাণ চাচ্ছে, তাই না? তো এখন সেখান থেকে আমরা কি করে বের হয়ে আসতে পারি, সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আরাফাতের প্রশ্নটা কি ছিল, যে মানে আমি এই ধরনের কোনো কাজ কখনো করেছি কিনা? জি না, এই আমার ধরনের প্রশ্ন ছিল যে একজন রাজনৈতিক কর্মী হিসাবে যেটা যেটা আপনারা করেছেন, আওয়ামী লীগ যে অভিযোগগুলো করে এগুলোর সঙ্গে আসলে কি সম্পর্কিত কেউ ছিল কিনা? না, আওয়ামী লীগ তো মানে একটা নির্লজ্জ দল, ওদের তো লজ্জা শরম কিছু নেই। হায়া, হায়া, আব্রু, এই শব্দ দুইটি আওয়ামী লীগের সঙ্গে যায় না অ্যাকচুয়ালি। আওয়ামী লীগ অলওয়েজ মিথ্যার উপরে মিথ্যার বেসাতি করেই তারা রাজনীতি করে যাচ্ছে বাংলাদেশে। তাদের যদি হায়া মানে লজ্জা শরম এগুলো যদি তাদের থাকতো, তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে যেই আওয়ামী লীগ আজকে মানে আওয়ামী লীগ যে রাজনীতি করছে, রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করছে, এটা তো আসলে ছিল না। এটা হয়ে গেছিল বাকশাল। এই বাকশাল থেকে আওয়ামী লীগকে তো পুনরায় আওয়ামী লীগ হিসেবে জন্ম দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
সুতরাং তাদের তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এই পরিবারের প্রতি তাদের কৃতজ্ঞ থাকা উচিত ছিল। আপনি দেখে থাকবেন, আরাফাত, নিশ্চয়ই আপনার নজরে এসছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য ইতিমধ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে হাই কমিশনার, উনি হচ্ছে কি ভলকার তুর্ক, উনি হচ্ছে আহ দাবি জানিয়েছেন। কিন্তু সরকার বারবারই কিন্তু বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার এই আবেদন যেটি করা হয় সেটিকে তারা বারবারই প্রত্যাখ্যান করে। তো এই এই আওয়ামী লীগ প্রত্যাখ্যান করে একদিকে, আরেকদিকে সমস্ত দোষ বিএনপির ঘাড়ে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, যে বিএনপি নাশকতা করে, বিএনপি এটা করে, বিএনপি ওটা করে, সব সমস্ত দোষ বিএনপির ঘাড়ে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। অথচ বাংলাদেশের মানুষ কিন্তু দেখছে কারা লাঠি হাতে, কারা পুলিশ প্রহরায়, কারা এইসব ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, কারা ভাঙচুর করছে, কারা মারামারি করছে। এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া আওয়ামী লীগের তো বর্তমানে কোনো মুরুদই নাই। আওয়ামী লীগ, এই দেখেন, পুলিশ র্যাব ছাড়া আওয়ামী লীগ তো, এই দেখবেন যে এখন ছাত্ররা কিন্তু এখন স্লোগান দেয়, মানে পুলিশ ছাড়া আওয়ামী লীগ এখন হিজড়া, মানে আই এম সরি টু সে। এবং এই স্লোগানটা কিন্তু এখন ছাত্ররা কিন্তু দিচ্ছে বিভিন্ন জায়গায়, আমি দেখেছি যে ছাত্রদল, যুবদল নেতা কর্মীরা এই স্লোগানটা দিচ্ছে। তো পুলিশ র্যাব পাহারা ছাড়া আওয়ামী লীগ কি করছে? এবং আওয়ামী লীগ একটা কাজই এখন করতেছে, মানে গত 15 বছর ধরে তারা কি করেছে, মানে তাদের সক্ষমতা কোন জায়গায়, তারা তাদের নিজেদের ক্ষমতার মস্তকটা টিকিয়ে রাখতে পেরেছে, এটাই তাদের ক্ষমতা। এখন মেট্রো রেলের কথা বলে, তারা উন্নয়নের কথা বলে। আজকে বাংলাদেশ ব্যাংকের এই যে গভর্নর রউফ সাহেব, উনি কি বলেছেন? উনি বলেছেন যে দীর্ঘ ওনার সিভিল সার্ভিসের এই যে জীবন, 36 বছরের জীবনে উনি এরকম সংকট কখনো দেখেননি, যে অর্থনৈতিক যে সংকটটা এটা তলানিতে এসে মানে পৌঁছেছে। এটা কিন্তু রউফ সাহেব বলেছেন। তো এই যে আওয়ামী লীগ বাংলাদেশকে একটি সংকটের দিকে পতিত করেছে, সেইখান থেকে সেই দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো কর্ণপাত নাই। তাদের রাত মানে ভোর হয় একটা দাবি নিয়েই, তাদের মানে মুখের মধ্যে একটা বক্তব্য নিয়েই তাদের রাত ভোর থেকে বিএনপি হচ্ছে নাশকতা করে, বিএনপি না করে। অথচ আমরা দেখেছি 14 সালের নির্বাচনে যেটি তারা করলো, নির্বাচনের আগে 13, 14, 15 তারা হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় ঢাকার মিরপুরে, তারপরে মাগুরাতে, যে যারা পেট্রোল বোমা মেরেছে, যারা আগুন লাগিয়েছে, এই সন্ত্রাসীগুলো কারা? যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অ্যারেস্ট হয়েছে। তার এই 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 ছেলেগুলো তাদের সংগঠনের ছেলে, অথচ তারা দোষারোপ করছে বিএনপির ছেলে, বিএনপি বা যুবদল বা ছাত্র দলের ছেলেরা এই ঘটনাগুলো করছে। কিন্তু দেখা গেছে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে আটক করেছে, দেখা গেছে সে যুবলীগের কোনো কর্মী কিংবা ছাত্রলীগের কোনো কর্মী। তাহলে নাশকতা কারা করছে? আপনি শাম্মী আক্তার, নাশকতা আপনি কারা করছে? এবং এক্স্যাক্টলি তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এজেন্ট দিয়ে তারা বাস পোড়াচ্ছে, বাসে আগুন দিচ্ছে, মানুষ মারছে, এগুলো তারা করছে। পরে দোষটা কিন্তু বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। যে কারণে আপনি দেখে থাকবেন 28 অক্টোবরের ঘটনার পরে তারা কিন্তু সমস্ত হাই কমিশন গুলোতে তারা ইনভাইট করে, ওই কি যমুনাতে বোধহয় তারা একটা প্রোগ্রাম করেছে, জি, অ্যাম্বাসাডারদেরকে জানানোর জন্য একটা ব্রিফিং দিয়েছে একটি। সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। সেখানে সকল মানে এম্বাসি থেকে লোকজন গিয়েছিলেন সত্য, কিন্তু তাদের এই মিথ্যা বক্তব্য শুনে তারা কোনো প্রশ্ন না করে সেখান থেকে উঠে চলে এসেছেন। তারা বুঝেছেন যে আওয়ামী লীগ কি চিজ, এবং আওয়ামী লীগ আমরা বোধহয় জনাব শাম্মী আক্তারকে ডিসকানেক্ট করে ফেলেছি। ঠিক আছে, আমরা একটু স্যার আপনার কাছে যাই। শাম্মী আক্তার যেটি বলছিলেন জি, যে সরকার তার এজেন্ট দিয়ে অথবা সরকার দলীয় লোকজন বিভিন্ন সময় আন্দোলন দমন করতে গিয়ে দমনের নামে নাশকতা তৈরি করেছে, এবং বিভিন্ন সময় গণমাধ্যমে এসেছে। আপনি বলেছিলেন এই বিষয়ে আপনি উইথ এভিডেন্স কিছু কথা বলবেন। স্যার আপনার কাছে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা পেছনে যতই যাই, ধরুন 96 সনে নির্বাচনের আগে আওয়ামী লীগ জামাত, জাতীয় পার্টি, ধরেন জামাতকে নিয়ে যেভাবে আন্দোলন করেছে, তখন একটা জিনিস কি হয়েছে দেখেন, আন্দোলনটা যখন বিএনপির বিরুদ্ধে করেছে, সেই সময় সবচেয়ে দুঃখজনক বিষয়টা হচ্ছে এটা, চেতনার যে কথাটা বলা হয় সেই জিনিসটা রক্ষা করা হয়নি। এই জিনিসটা উল্লেখ করে আমি ওটাই যাই। দেখুন 28 তারিখে জামাত ইসলামের কিন্তু সকল অধিকার আছে রাজনীতি করার, মাঠে প্রোগ্রাম করার, কিন্তু আগের দিন সবুজ সংকেত দিয়েছে, কিন্তু পারমিশন ওইভাবে অফিসিয়ালি না দেয়নি। আক্রমণটা কিন্তু মতিঝিলে না হয়েছে পল্টন। অথচ চেতনার দিক থেকে রাজাকার আলবদর বলে যে ভৎসনা করা হয় সেটা জামাত ইসলামকে করা হয়। তার আগেও আমরা দেখেছি
ফুল বিনিময় হয়েছে। তাহলে যখন জামাত ইসলাম, আমি মনে করি এই দেশে রাজনীতি করবার তাদের অধিকার আছে, তারা নিবন্ধন যথাযথভাবে যদি আবেদন করে পাওয়ার অধিকার আছে, এবং মত প্রকাশের স্বাধীনতার যে বিষয়টা, মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র, আমাদের যে নীতি, সেই অনুযায়ী তাদের সেটা আছে। কিন্তু আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে বারবার বলতে শুনি যে তাদের অধিকার নেই, তাদের নিবন্ধন দেওয়া আটকে রেখেছে। কিন্তু কৌশল হিসাবে জামাত ইসলামকে ব্যবহার করেছে কিন্তু বিএনপির বিরুদ্ধে। আগে 28 তারিখও আমরা দেখেছি পল্টনে একটি জনসভায়, একটি মহাসমাবেশে আক্রমণ হয়েছে, অথচ বাংলাদেশ আওয়ামী লীগের যে জনসভা এবং মতিঝিলের যে জনসভা, দুটাই কিন্তু সফলভাবে সম্পন্ন হয়েছে। ঠিক 96 সনে যখন যেই সংগ্রামটা করেছে তত্ত্বাবধায়ক সরকার দাবি আদায় করার জন্য, ভাই বলেছিল দিগম্বর করা হয়েছে, শাম্মী আপা বলেছেন, সেই সময় জামাত ইসলাম সাথে ছিল এবং এই আইডিয়াটা জামাত ইসলামের ছিল। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের চেতনার জায়গায় যখন কথা বলে, তখন জামাত ইসলাম বিরোধী এই বক্তব্যগুলোকে একটা রাজনৈতিক রেটরিক ছাড়া, পলিটিক্যাল রেটরিক ছাড়া অন্য কিছু মনে তো হয় না। আমরা যারা শুনি দেখি, আমরা আসলে কনফিউজড হয়ে যাই। এবার দেখুন, নাশকতার ক্ষেত্রে যেই কথাগুলো বলে, সেই কথাগুলো কিন্তু পত্রিকা ভিন্ন কথা বলে। আপনি যদি, আমি আপনাকে শুধু একটা উদাহরণ, 2-3টা উদাহরণ দিয়ে অন্য একটা জায়গায় যাব, যদি একটু সুযোগ দেন, তারপর শেষ করে দেব। সেটা হচ্ছে 2013 সনের 16ই ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক, তিনি জাহাঙ্গীর হোসেন সেলিম, সেনবাগ নোয়াখালীতে তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে কে? মহিদীপুর ইউনিয়নের 5 নং ইউনিয়নের জাহিদ হোসেন, রাসেল, ওমর ফারুক। তারা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী। এটা পত্রিকায় এসেছে হচ্ছে 16/12/2013। চলন্ত বাসে মাগুরার ধর্ম বিষয়ক সম্পাদক জেলা ছাত্রলীগের চলন্ত বাসে বোমা মেরেছে। পত্রিকায়, কোন পত্রিকায় এসছে? প্রথম আলোতে এসছে। তারিখটা হচ্ছে 2014 জানুয়ারির 1 তারিখ। আমি যেহেতু অন রেকর্ড বলছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসে বাংলাদেশ ছাত্রলীগ আগুন দিয়েছে। এটা ঘটেছে 2014-তে। 15-তেও কিন্তু আমরা দেখেছি দিনাজপুর ঢাকা মহাসড়কে উজ্জ্বল এবং জুবায়ের নামের 2 জন ছাত্রলীগ কর্মী, তারা গ্রেপ্তার হয়েছেন কি কারণে? কারণ তারা পেট্রোল বোমা নিক্ষেপ করেছিলেন চলন্ত ট্রাকে। এবং এটি পত্রিকায় এসছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ 2015-তে। র্যাব আটক করেছে নূর হোসেন এবং কামাল নামক 2 জন বাংলাদেশ আওয়ামী লীগের 2 জন নেতা কর্মীকে। এবং এই কাজটি হলো 4টি পেট্রোল বোমা এবং 5টি ককটেল সহ। আমি আপনাদেরকে এইভাবে উদাহরণ অনেকগুলো দিয়ে যেতে পারবো। এবং সবচেয়ে অবাক হওয়ার বিষয় হচ্ছে এটা যে 2015 ফেব্রুয়ারি 6 তারিখ বাংলাদেশ প্রতিদিনে এটা এসছে, হরতাল অবরোধ পালনকালে পুলিশের হাতে যখন ধরা পড়েছে কয়েকজন দুষ্কৃতিকারী, তখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওই দুষ্কৃতিকারীদের তাদের চরিত্রবান এবং সৎ মেধাবী কর্মী হিসাবে সার্টিফাই করে তাদের মুক্তি চেয়েছে। এটা পত্রিকায় আসা। তাহলে দেখা যাচ্ছে যে এই ধরনের অগ্নিসংযোগ এবং আন্দোলনের সময় যারা আগুন সন্ত্রাস করে, আমাদের কাগজপত্র যা বলে তার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরতিহীনভাবে বিএনপিকে আগুন সন্ত্রাসী বলে যে অভিযোগ করে, তার সাথে সম্পর্ক নেই। সবশেষে দেখুন, এর সঙ্গে যুক্ত হয়ে যায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেটা অত্যন্ত দুঃখের, আমাদের আশ্রয়ের একটি জায়গা। বাংলাদেশের সকল মানুষের করের টাকা দিয়ে যাদের বেতন দেওয়া হয়, তাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সকল নাগরিকের নিরাপত্তা দেওয়া। অথচ আমরা দেখতে পাই, কদিন আগেও তো আমরা দেখেছি, ইতিহাস কি বলে, আমার শাম্মী আপা এবং কাগজি ভাই দুজনই উল্লেখ করেছেন এই কথাটা,
সেই 1995 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যখন আন্দোলন হয় দোয়েল চত্বরে, একজন সচিবকে দিগম্বর করা হয় এবং যিনি করেছেন দিগম্বর আলম হিসাবে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছেন নেতিবাচক অর্থে। অথচ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যখন বিএনপি বা অন্য দলগুলো আন্দোলন করে, সরকার এবং সরকার দলীয় নেতৃবৃন্দদের মুখে শোনা যায় এটি হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড। তাহলে একজন শ্রোতা দর্শক হিসাবে আমি যখন এই বিষয়গুলোকে বিবেচনা করি, তাহলে আমরা বুঝতে পারি একদিকে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা একটা রাজনৈতিক দলের আদর্শ যেখানে তুলে ধরবে, সেখানে কাজ করে মানুষের জন্য সংকট তৈরি করে। বাংলাদেশ পুলিশ যেখানে জনসাধারণের অর্থে করের টাকায় যাদের বেতন হয়, তারা একটি পক্ষ নিয়ে নিরীহ জনসাধারণকে আসলে প্রতিপক্ষ তৈরি করে ফেলে এবং নেতৃবৃন্দ তাদের পক্ষেই কথা বলে। এখন প্রশ্ন হচ্ছে, যে বিষয়টা যেতে চাই যদি সুযোগ দেন, প্রশ্ন হচ্ছে করণীয়টা কি? আমাদের আজকের আলোচনায় আমরা যে জিনিসটা জানতে চাই, খুব সংক্ষেপে আমি কথাটা বলতে চাই, কি করব। আমাদের 2 মিনিট সময় পাওয়া যাবে। আমি একটি শুধু করণীয় নিয়ে একটু কথা বলি। আমাদের করণীয় হচ্ছে এটা যে আমাদের কোনো অবস্থাতেই 2014 এবং 2018 মতো একটা নির্বাচনের পুনরাবৃত্তির সুযোগ দেওয়ার সুযোগ নেই। বিএনপি হচ্ছে একটা জনসম্পৃক্ত দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রয়োজনে বারবার দাঁড়িয়েছেন। সেই স্বাধীনতার ঘোষণা দেওয়া থেকে শুরু করে 7ই নভেম্বর জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা থেকে শুরু করে গণতন্ত্রহীন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া থেকে শুরু করে অর্থনৈতিক উন্নয়নের যে জায়গাটায় তিনি বিপ্লব এনেছেন, সেই জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরাধিকার হিসেবে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে সেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে চলে গিয়েছিল জাতীয় পার্টির সঙ্গে, স্বৈরাচারের সঙ্গে, কিন্তু তিনি আবার ফেরত আনতে পেরেছেন। তিনি শুধু বিএনপির নেত্রী নয়, প্রমাণ করে দিয়েছেন সকল দলের নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগকে ফেরত এনে 3 জোটের রূপরেখার মাধ্যমে তিনি এমন একটি ফিলসফি বাংলাদেশে দাঁড় করিয়ে দিয়েছিলেন যে আমরা একটি স্থায়ী ব্যবস্থার দিকে যেতে পারি, এবং তার নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। ফলে আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের এই সেকেন্ড ফেজে যখন তৈরি পোশাক শিল্পের কর্মীরা প্রাণ দিতে হয় তাদের দুবেলা দুমুঠো খাওয়ার নিশ্চয়তার জন্য, তাদের পরিশ্রমের ন্যায্য পাওনার জন্য প্রাণ দিতে হয়, যখন বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আমার আপা বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের সেই গভর্নর বলেছে তার 36 বছরের সিভিল এবং প্রশাসনিক দায়িত্ব পালনের ইতিহাসে বাংলাদেশের অর্থনীতিকে এত সংকটজনক উনি কখনোই দেখেননি। এই অবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব হচ্ছে জনগণের পাশে দাঁড়ানো, ক্ষমতায় যাওয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধার, ইকোনমি ধ্বংসের দ্বার প্রান্তে। আপনারা জানেন রিজার্ভের কি অবস্থা, আপনি অবাক হয়ে যাবেন। টাকার মান কমেছে 33%, মূল্যস্ফীতি 9%-এরও বেশি, রেকর্ড পরিমাণ খেলাপি ঋণ, দুর্বল কর্পোরেট শাসন, ইচ্ছাকৃত ঋণ খেলাপি সংস্কৃতি তৈরি হচ্ছে, অনৈতিক ব্যবসা, কি বলবেন, হোয়াট নট। এই অবস্থায় বিএনপি যদি নিজেকে একটা রাজনৈতিক দল হিসাবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরাধিকার হিসাবে মানুষের পাশে যদি না দাঁড়াতে পারে, তাহলে রাজনৈতিক দল হিসাবে দায়িত্ব পালন করা হবে না। ফলে এই মুক্তিযুদ্ধ যেটা চলছে এখন, মানুষের প্রকৃত হাতের এবং ভোটের মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধে তারুণ্যের অহংকার, তারেক রহমান যে নির্দেশনা দিচ্ছেন যে আমি এই নির্বাচনটিতে বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য আপনাদের বলছি না, আমি আপনাকে আপনার ভোটের নিশ্চয়তা দেওয়ার জন্য আমি সংগ্রাম করছি, আমার পাশে দাঁড়ান, যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, এমন একটি সংগ্রামে উনি কিন্তু সফল হয়েছেন। ফলে বিএনপির নেতা কর্মীদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ, আমি একজন শিক্ষক হিসাবে কথা বলতে চাই, there is no leisure from the practice of virtue. বিএনপি রাজনৈতিক দল হিসাবে তাদের এটা রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব। জনাব তারেক রহমান যে জায়গায় দাঁড়িয়েছেন সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার
উত্তরাধিকার হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, দলকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়। যেভাবে বারবার ত্রাণকর্তা হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জন্মের শুরু থেকে দাঁড়িয়েছে, বিএনপিকে আজকে খাদের কিনারে দাঁড়ানো, অর্থনৈতিক রাজনৈতিক চূড়ান্ততম সংকটের সময় 2014-18 মতো নিকৃষ্টতম নির্বাচনের পর আরেকটি একতরফা নির্বাচনের যে ষড়যন্ত্র হচ্ছে, প্রাণপণে সেখানে দাঁড়াতে হবে। আমি বিশ্বাস করি যত রকম ষড়যন্ত্র হোক, হামলা মামলা হোক, আপনি দেখেছেন হাত করা দুজন পুলিশ দুজন কর্মীকে নিয়ে যাচ্ছে, বিশ্বাস রাখুন আমার বুকে কম্পন ধরে। আমি আবারও বাঁচার আগ্রহ খুঁজে পাই তখন যারা মিছিল করে, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। এটা আত্মা থেকে আসে, হৃদয় থেকে আসে, মস্তিষ্ক থেকে নয়। এটা কোনো সন্ত্রাসী স্লোগান হতে পারে না, বাংলাদেশের ভবিষ্যতে স্লোগান। আমি বিশ্বাস করি জনগণ 28 তারিখের এই নিষ্ঠুরতম নিকৃষ্টতম এই নিপীড়ন নির্যাতনের মুখে যখন এই দুইজন হাত করা পড়া তরুণ এইভাবে স্লোগান দিতে পারে, যেই দল 23টি প্রাণ বিসর্জন দেওয়ার পরও একটি প্রাণও নেয়নি অহিংস আন্দোলনে, তারা যদি অবরোধ এবং হরতাল ডাকে, মনে রাখতে হবে এটি হচ্ছে সময়ের দাবি এবং এটা অহিংস হরতাল এবং অবরোধ। ফলে এই দাবি যেহেতু জনগণের, বিএনপির পাশে যেমন 3 ডজন দল দাঁড়িয়েছে, বিএনপির পাশে যেমন স্যান্ডেল পরা মানুষ মুড়ি মুড়কি নিয়ে 3 দিন সকল তল্লাশি এবং অত্যাচারের মুখেও বিএনপির পাশে এসে দাঁড়িয়েছে, বিএনপির নৈতিক দায়িত্ব হচ্ছে নেতা কর্মীদের কোনো প্রকার সরকারি রাষ্ট্রীয় এবং আওয়ামী ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে মাথা নত করবে স্যান্ডেল পরা মানুষগুলোর ভোটের এবং ভাতের যে অধিকার ফিরিয়ে পাওয়ার আকুতি, সেখানে মাথা নত করবে। তবেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই চেতনা স্নাত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রকৃত নেতা কর্মী হিসাবে দায়িত্ব পালন করা হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, যেহেতু ভাত এবং ভোটের মুক্তির জন্য সংগ্রাম করছে, এই সংগ্রামে একটি পরিণতি, সেটা হচ্ছে বিজয়। আর মনে রাখবেন, যখন কোনো গুড কজে, হায়ার কজে কোনো একটি মানুষ মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, তাকে আর মারা যায় না। বিএনপির এই আন্দোলনে প্রান্তিক জনগণ বিএনপির কর্মীর মতো প্রাণ দিতে রাজি আছে। ফলে যতক্ষণ না পর্যন্ত একতরফা নির্বাচনের এই ষড়যন্ত্র বন্ধ না হবে, যতক্ষণ পর্যন্ত গণদাবি অর্থাৎ জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়ার মতো একটা পরিবেশ তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত অহিংস আন্দোলন চালিয়ে যাওয়াই বিএনপির আজকের অঙ্গীকার হওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক মন্ডলী যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যারা ছিলেন, জনাব বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব আমিরুল ইসলাম কাগজি, তিনি বলেছেন জনতার মঞ্চ গঠন করে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষকে হেনস্থা করার মধ্য দিয়ে গান পাউডার দিয়ে মানুষ হত্যার সংস্কৃতি শুরু করেছে আওয়ামী লীগ। সাংবাদিকদের দমন পীড়ন ও হত্যার মধ্য দিয়ে ভয়ের সংস্কৃতি সৃষ্টি করেছে এবং সরকারের পদলিহি একদল সাংবাদিক তৈরি করেছে যারা সত্যকে প্রকাশ করতে ভয় পায়, ফলে তারা সরকারের মিথ্যাচারিতায় পেশাতি করছে। জনাব শাম্মী আক্তার বলেছেন সচিবালয়ে মানুষের বিষ্ঠা ছড়িয়ে অসুস্থ ও বিকৃত রাজনীতির সূচনা করেছে আওয়ামী লীগ। আওয়ামী সমর্থক ও সরকারের এজেন্টদেরকে দিয়ে বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলনে নাশকতা করেছে এবং এবং সেটির অজস্র উদাহরণ এবং প্রমাণ রয়েছে। ডক্টর মোহাম্মদ কামরুল হাসান বলেছেন বিএনপি প্রায় 3 ডজন রাজনৈতিক দল ও জনসাধারণকে সম্পৃক্ত করে একটি অহিংস আন্দোলনের সূচনা করেছে, যা সরকারের ভেতরে মুভমেন্ট ফোবিয়া তৈরি করেছে। ফলে সরকার ভীত হয়ে বিরোধী দল দমনে রাষ্ট্রের সমস্ত অর্গানকে ব্যবহার করছে এবং দেশকে চরম সংকটে ফেলে দিয়েছে। এমন অবস্থায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের উত্তরাধিকারী হিসেবে গণমানুষের মুক্তির লক্ষ্যে তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমানের ভোটের অধিকার রক্ষায় এই আদর্শিক আন্দোলনকে সফল করতে বিএনপির সকল শ্রেণীর নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক মন্ডলী, আমাদের আজকের শিরোনাম ছিল আন্দোলনের নাশকতা, দায় কার
আপনাদের সবাইকে এই আমাদের এই টকশোটি শেয়ার করবার অনুরোধ জানিয়ে আজকের এই আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।